হ্যালো এভরিওয়ান। টকের টং এর ইলেকশন কাউন্টডাউন এপিসোডের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কোলাবোরেটর হোয়াট দ্য স্টোরির আশিফ ইন্তাজ রবি ভাই তার পারিবারিক সমস্যার কারণে আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারে নাই। বাট এই কয়েকদিন এই ৪-৫ টা এপিসোড মিলে আমরা আসলে সার্কাস্টিক ওয়েতে বাংলাদেশের নির্বাচনটাকে উপভোগ করার চেষ্টা করেছি। শুধু উপভোগ করার চেষ্টা আমরাই করি নাই। আমার মনে হয় যে পুরা বাংলাদেশ অনেক, অনেক, অনেক বছর পরে এই ১ম নির্বাচনটাকে উপভোগ করতে পারল। এবং শুধু উপভোগ করে নাই, উপভোগ করেই শেষ হয় নাই। মানুষের মধ্যে দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত ভোটের আমেজ। এবং আমরা আসলে এই আমেজে সঙ্গী হতে পারে আমরা খুবই আনন্দিত এবং এটা আসলেই একটা অসাধারণ সময় ছিল। আজকে আমাদের সাথে উপস্থিত আছে ফুয়াদ ভাই এবং আমাদের গেস্ট হিসেবে আছে ফাইয়াজ ভাই, ফাইয়াজ খালেদ ভাই এবং আমাদের গেস্ট হিসাবে আরেকজন আছে। তাকে একসময় মানুষ জামাতকে বলত গুপ্ত। পরে জামাত বিএনপিকে বলা শুরু করছে গুপ্ত। সেই গুপ্তকে গুপ্ত রাখার জন্য গুপ্ত হিসেবেই গুপ্ত উপস্থিত আছেন। সো লে লেটস স্টার্ট দ্য পডকাস্ট গাইস। কেমন আছিরে আছেন ভাইয়া। সবাই? গুপ গুপ্ত হ্যাঁ, দেখি কথাও বলে। গুপ্ত কথা গুপ্ত বলতেছে। কথা বলতেছে। যাই হোক, খুবই ভালো লাগলো এমতি তোমাদের শো আমি সবসময় দেখি। আর এবার তো গতকালকেও পার্টিসিপেট করলাম। ইট ওয়াজ আ গ্রেট এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আমরা আজকে ইলেকশনের গানগুলা নিয়ে একটু কথা বলি। গানগুলা হ্যাঁ, তো হ্যাঁ, প্রচুর আলোড়ন চলো। তুলছে। এটা এখন করা মনে ক যায়। গুড আইডিয়া। হ্যাঁ, এটা একটা মনে করেন যে গুপ্ত তুমি কিছু গান ছাড়ো। গুপ্ত তুমি চালাও গান। ইশরাক ভাইয়ের গানটা দিয়ে শুরু করতে পারো। ওটা যেহেতু হিপ হপ আছে, ভাই আমার ওটা যে চাঁদপুরের কি গানটা কিন্তু বানাইছে লাগবে। চাঁদপুরে হান্নান সাহেব সরকার সেই হইছে গানটা। এ ভাই এই গানটার চেয়ে আমার আসলে এডিটটা ভাল লাগছে। ওই যে মাঝখান দিয়ে আমাদের তো এরকম এডিট দরকার। সবকিছু ব্লার হয়ে যাবে। আমরা এরকম হয়ে যাবো আরকি, জ্বলবো আরকি। তো ইশরাক ভাইয়ের না গানটা আসলে এটা কেমন এটা লাগছিল? তো এইটার বিটটা বেশ ভালোই আছে। মজা আছে। আমি ১ম হ্যাঁ, শুনলাম আসলে। এটা আমার অনেস্ট রিঅ্যাকশন। ভালো আছে এটা। ইস ভালো লাগছে আমার এটা হুম। মোটামুটি। ইশরাক ভাই হচ্ছে এই মানে গানগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা কেমন যেন ওই যে উম মানে উম এই গানগুলো আসলে আমি জানি না এটা কোন জনার মধ্যে পড়ে। বাট এই একটা কিন্তু সবগুলো গানের মধ্যে কিন্তু মোটামুটি একই ধরনের একটা বিট এবং একই ধরনের একটা ইয়ে আছে। হুম, এটা হুম। এটা এটা আসলে তোমার সত্য কথা বলতে গেলে তোমার নৌকার গানটার সাথে তো আসলে এ সবকিছু এগুলো ডেরিভেটিভ এ আমার মনে হচ্ছে ওখান থেকে। যে যাই হোক একটা ভিডিও বের হইছে নৌকার গানটা যেটা ওই যে কি হুম, হুম। জানি আ জয় বাংলা বলে আগে বাড়া। হুম, হুম। আ ও ও আ জয় বাংলা এটা কিরে কিন্তু একদম ইচ্ছাকৃত। একদম ইচ্ছাকৃত। কি? বুঝলাম না কি হইছে এখানে? আচ্ছা জয় ভাই, বাংলা ওই যে বলতে আমাদের নেক্সট ভিডিওটা আসার আগে আমার একটা মানে খুব হুম, ইন্টারেস্টিং অবজারভেশন। এটা আমরা গান শুনতে ডিসকাস করতে পারি। সেটা হলো আপনারা হয়তো এটা আগেও করছেন। সেটা হচ্ছে মানে এই ইলেকশনে কিন্তু আপনারা দেখেন আমাদের আমরা কাইন্ড অফ যেই এজ গ্রুপের আমাদের মধ্যে ইলেকশন বা পলিটিক্স নিয়ে কিন্তু সেরকম খুব একটা ইন্টারেস্ট ছিল না। ১৫% মানে একটা লার্জ মেজরিটির মধ্যে। কিন্তু এখন দেখেন মানে এখন যারা আমাদের ওই এজের ধরেন আমরা যখন 2008, 9, বা 2010, 11 ওই টাইমটায় ছিলাম। সো এখন যারা ওই বয়সের তাদের মধ্যে কিন্তু একটা বেশ মনে হয় ইন্টারেস্ট আছে, রাইট? মানে হুম, বাংলাদেশে ওভারঅল ধরেন ইনফ্যাক্ট এই যে ভিডিওগুলা বানায় এটার মধ্যে কিন্তু একটা ওই যে একটা কাইন্ড অফ মামদানি স্টাইলের একটা হুম, ইন্টারভিউ হুম, হুম। প্রচারণা বা ধরেন আপনি ওই গ্রুপটাকে কিন্তু আপনি একটু অ্যাট্রাক্ট করার ট্রাই করতেছেন। আপনার সবার ভিডিওতে কিন্তু এই ভাইবটা পাওয়া যায় আমার মনে ভাইবটা হয়। মানে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে আপনি এটা নটরডেম কলেজের স্টুডেন্টরা তো মনে হয় ভোটারও না। কিন্তু আপনি পাটোয়ারি গেছে নটরডেম কলেজের পোলাপান যে ঘিরে ধরছে। হুম, মানে হুম, হুম। আ মানে মানে মানুষজন ইলেকশন নিয়ে ইনভলভড, হ্যাঁ, মানে ইলেকশন নিয়ে ইনভলভড। হুম, হুম, হুম। ছেলেপেলে হ্যাঁ, হ্যাঁ, ইনভলভড এটা মানে হ্যাঁ, এটা আমি খুবই অবাক আনবিলিভেবল হচ্ছি। একটা ব্যাপার। আগে আমরা যেটা দেখতাম যে ও আচ্ছা আমার বা চাচার বয়সী, দাদার বয়সী, নানার বয়সী লোকজন ইলেকশনে হুম, আছে, হুম, রাইট? সো হুম, হুম। ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড বা মানে আমরা বাট খুবই মানে এটা ইন্টারেস্টিং এব যে বাংলাদেশে এবং আসলে একটা খুব এক্সাক্টলি। মানে ইন্টারেস্টিং এ একটা মোমেন্ট। এবং আসলে ইভেন দেখেন এই যে বিএনপি বা জামাত, এনসিপি তো ইয়াং। এনসিপি তো ইয়াংই। বাট বিএনপি বা জামাতেরও এবার অনেক প্রার্থী হ্যাঁ, আছে হ্যাঁ, যারা ইয়াং, এক্সাক্টলি, বয়সে কম। এক্সাক্টলি। বয়সে কম মানে 30-ish বা মানে হ্যাঁ, অ্যারাউন্ড 30 30-ish, এরকম। হ্যাঁ, 40-ish, আচ্ছা, 40-ish হ্যাঁ, এর আমরা হ্যাঁ, আসলে কম। পরের গানে যাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। পরের গানটা দেখো। হ্যাঁ, পরের গানটা হচ্ছে বিএনপির গানটা। এই গানে আবার আমি একটা জায়গায় একটু পজ দিব আরকি। আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন বা গানটা একটু শুনি চলেন।
এই গানটা ভালো হইছে তো। আমি এটাও প্রথম শুনতেছি এবার। ১৭ বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। ১৭ বছর পরে আইলো আবার নির্বাচন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। ভোট সবাই তাসে দাসে যাইতাছি জানাইয়া, সবার আগে বাংলাদেশ আন্ধার পিছে তুইয়া। চাচা ভোট দিতে যাইও, চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও, মামিরে লগে Awesome. লইও। ভাইজান ভোট দিতে যাইও, ভাবিরে লগে লইও, বন্ধু ভোট দিতে যাইও, আমারে লগে লইও। হ্যাঁ, খুবই সুন্দর। এই গানটা খুবই সুন্দর হয়েছে। আমি এই শুনছি গানটা এটা তো আগে। খুবই সুন্দর হয়েছে এবং এটা কিন্তু এই যে একটু আগে যে বলতেছিলাম ইশরাকের গানটার সাথে যে প্রত্যেকটা গানের একই রকম একটা ভাইব এবং টোন, রাইট? এই গানটা কিন্তু ডিফারেন্ট টোনে। এই গানটা কিন্তু একদম তোমার মানে আমার কাছে মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড কোনো মিউজিক বা এরকম কিছু, মানে এই গানটা আমার কাছে বেশ ভালো লাগছে। না, এটা ওই যে কে লিখা আছে তো, ওটা পাঞ্জেরি জানি আর না মানে কুদ্দুস বয়াতি আছে। এই যে করছে, এবার বাট এটাও আমি আপনাদের ফার্স্ট টাইম শুনলাম। কাছে প্রশ্ন। এই কুদ্দুস বয়াতি আছে এটাতে, পাঞ্জেরি কুদ্দুস কুদ্দুস বয়াতি বয়াতি। আছে। পার্ট ও আপনারা শুনতে চাইলে শোনানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এই যে এই ছবিটা হ্যাঁ। এই বুঝে গেছি। পাত্র যাই হোক, কি জানেন এটা কে? এটা মনে এটা হচ্ছে কে? ওই যে রুমিন ফারহানা এটা। Exactly. রুমিন ফারহানা। রুমিন এটা ফারহানা বুঝে গেছি। ঝগড়া করলো হাসনাদের সাথে। এটা এটা এই হাসনাত আর রুমিন ফারহানা? হাসনাত আর রুমিন ফারহানা কোনো মিস নাই। হয়েছিল বলা ভাই। বিএনপি থেকে ওইটাই মেরে দিচ্ছে। এই যে ক্রিয়েটিভিটির যে একটা ঝলক, এটাও কিন্তু আমার খুব ভালো লাগতেছে। ভাই এটা awesome। অবশ্যই আমাদের এটা কিন্তু ভিডিওতে থাকতে হবে। এটা আমরা এটা আমরা রিলেও দিব ভাই। এটা অসাম এটা কিন্তু অসাম হয়েছে। আচ্ছা, এই বিএনপির এই যে দেখ, এখানে যে গুপ্ত, কিন্তু এই যে তোমার এই থাম্বনেইলে ডান পাশের যে থাম্বনেইলে এই যে মহিলাটা আছে এবং সাথে আরেকটা ভাইয়া আছে, তাদের নাম আমি ভুলে গেছি। বাট তাদেরকে আমি দেখছি দুই একটা কনসার্টে প্রচুর উত্তেজিত। এত জোরে লাফাইতেছে তারা। ওইটা মানে আনবিলিভেবল যে এত উত্তেজনা মানে এদের মধ্যে। এটা তো আসলে না, এই গানটা আমার কাছেও বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই গানটা দ্যাট ওয়াজ এই গানটা আসলে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে। আর এবার একটু ওই যে মানে এটাকে কি স্টাইল যে বলবো আসলে, মানে কুদ্দুস ভাইতে একটা কথা বলছে যে গান গাওয়া হারাম, এটা বলার পরেও দেখি প্রতিদিনই গান বের করে যাচ্ছে। তো ওই ধরনের একটা গান শুনি আর কি। কেউ আবার হ্যাঁ, ট্যাগ চলো। দিয়ে দিয়েন আমাদেরকে। একটা দিবে। এই তুমি না গুপ্ত হয়ে গুপ্ত, আবার বুঝলাম। তুমি তো পজিটিভ থাকবা। কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান। ভালো লোকে লোকে এই যে এই পাল্লা, মানুষের এই সবাই এই যে এই বিটটাই মারতেছে। দাও হৃদয়ে জানলা, জিতবে এবার নারী পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, ওখানেই তারা বেশ চালু, দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। এটা কি কারো গান? মানে এটা কি এই লোকের এই যে, সং? এখানেই হচ্ছে মজাটা। এটা কি? পাল্লার গান, কিন্তু যেই আসনে দাঁড়াইছে উনি আবার এটাকে নিজের মতো করে এডিট করে ছাড়ছে। এই যে ও বললাম, আচ্ছা, এটা ওনার অরিজিনাল। ক্রিয়েটিভিটির যে ঝলক, ঠিক আছে? মানে তো এটা ও কি আচ্ছা, মানে এটা জামাতের মেইন গান না? জামাতের মেইন গান, জামাতের মেইন গান এটা। আমি শুনছি। ভিডিওটা চেঞ্জ করে ও হচ্ছে ও ওর উনি আসলে উনার মতো ভিডিও করেছে। আচ্ছা, এখানে কি একটা সবাইকে আমি বলি, এই যে গানটা শুনলাই, গানটার সুরটা শুনে কি তোমার মনে হয় একটু ইন্ডিয়ান গানের মতো? তোমাদের কি কারো এটা মনে হয়? নাকি তোমাদের মনে হয় এটা একদম বাংলাদেশী সুর? আমার এইটা একদম বাংলাদেশের মানে এটা তো একদম মনে করেন কাওয়ালি ভাইব আছে। একটু কাওয়ালি ভাই, এটা কাওয়ালি। কাওয়ালি ভাইব আছে ভাই। ভাই এটার মধ্যে একটা কাওয়ালি ভাইব আছে। কাওয়ালি I agree. ভাইব। কাওয়ালি কাওয়ালি ভাই ভাইব। আছে। ওরকম কই একটা থেকে try তোমরা করছে। কাওয়ালি ভাই এই যে পাইলা? এই বট বট ভাই, বলো বলে ফেলো, যা বলবে বলে ফেলো। তুমি তো গুপ্ত। আমাকে বলতেছে, আমারে বলতেছে আমি বট বলে। মানে ও বট বাহিনী, এদিকে দইরা যে কি করবো আমি? বট বাহিনী। কে যে কি কি যে কি বোঝা যাচ্ছে না। কে যে কি বোঝা যাচ্ছে না। আচ্ছা, শেষ আর করি চলো আমাদের আরেকটা গান শুনি। আমাদের নতুন ভাইদের গান, এনসিপির হ্যাঁ, গান, ঠিক হ্যাঁ, আছে? এনসিপি গানটা ভালো যদিও হইতে হবে। এনসিপির গানটা চলো। একটু শুনে ফেলি আমরা। ভোটের মিছিলে আর প্রতীক শাপলা গলি,
শাপলা কলি ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি শাপলা কলি চন্দ্রের সাথে আন্ধার রাইতে গহনা কিরঞ্জলি দিলের মধ্যে আছে পুইটা রঙিন শাপলা কলি তারে হাত বাড়াইয়া তাও সাজাইয়া লাল সবুজের ডালায় এনসিপি রে পরনে কারো শাপলা কলির মালায় হাট মাঠ জনপদ গ্রাম শহরে নতুন স্বাধীনতা নতুন ভোরে মধ্যম পন্থার এনসিপির অঙ্গীকার সার্বভৌমত্ব সুশাসন সংস্কার কৃষক Awesome. শ্রমিক ছাত্র জনতা একসাথে চলি ভালো হয়েছে। এটা ভালো হয়েছে। ভালো এটা এটা ভালো খুব সুন্দর বেশ হয়েছে। এটা এটা একদম বেশ টপ। ভালো লাগছে। এটা এটা এটার টপ মধ্যে হয়েছে। একটু কোক স্টুডিও টাইপের ভাইব হ্যাঁ, আছে হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক ধরনের ফিউশন। কিরে প্রথমে ভাই আমরা দেখে মহিলারটা একটু তোমার মনে করো একটু আবার পরে আবার একটু হ্যাঁ, অল্টার রক টাইপের একটা ভাইব নিয়ে আসছে। ভালোই। একটু ব্যান্ড আমরা দেখি সঙ্গীত ভাব আছে। মিউজিকের হয়ে গেলাম। হ্যাঁ? কি আমরা বলে তো আসলে হ্যাঁ, সেই ভাল লাগতেছে সব তো জ্যাক অফ অল ট্রেডস। হ্যাঁ। যাই হোক, না আমাদের শেষ করতে আমাদের হবে গুপ্ত শেষ কিন্তু এপিসোড ভাইয়া। আসল মিউজিক বস। গুপ্ত কে? তো আজকে কে? হুম। শেষ গুপ্ত করার তো আগে মিউজিক এটা বস। শেষ করার হুম। আগে আমি হ্যাঁ। আসলে যেহেতু আমরা শেষই করব একটু শেষের দিক আমি আরেকটা ভিডিও দেখাই এবং আমার কাছে ওকে মনে দেখাও। হয়েছে যে এই যত গানের ভিডিও দেখছি সোফার এই ইলেকশনে তার চেয়েও বেশি মানে যেই ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাড টোটাল গুজবাম্প মোমেন্ট সেটা হচ্ছে এই ভিডিওটা। দেখাও তাহলে ঠিক আছে? আমাদের। এবং দেখলেই বুঝবেন আমি কিসের কথা বলতেছি। স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি এই ভিডিওটা কে বানাইছে? সরি ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ, চমৎকার। না এটা থেকে অনেক জায়গায় শেয়ার হচ্ছে এটা ভাই। অনেক হ্যাঁ, জায়গাতে আমি শেয়ার দেখছি হচ্ছে এটা। এবং খুব এরকম বেশি বড় অনেকগুলো না, ভিডিও এতটুকুই। মানে জি। মানে আই এম নট তারপরে টকিং অ্যাবাউট দ্য সং এর এনিথিং। আমি হচ্ছে এই যে মানুষের যে পার্টিসিপেশন মানে আসলেই হ্যাঁ, খুব সুন্দর হিউজ লাগছে হিউজ দেখে। মানে চমৎকার, আমার মনে হয় এটা চমৎকার। নিয়ে আমাদের একটু হইলেও ১-২ তারপরে মিনিট কথা বলা উচিত। আমি তো আসলে বরিশালের মানে আমার তো মনে করেন যে লঞ্চ একটা তো এখন মাধ্যম ছিল আরকি। এখন তো যে আমাদের আপা আরকি বানায় দিয়ে গেছে, পদ্মা সেতু বানায় দিয়ে গেছে আরকি। তো মনে করেন যে বাসে-টাসে যাওয়া যায়। আগে তো লঞ্চের যে একটা ভিডিও বের হইছে ভাই। মানে মানুষ আর মানুষ লঞ্চে করে যাচ্ছে ভোট দিতে। মানে এইটা বাংলাদেশের মানুষের জন্য যে আ কি বলবো? মানে এটা যে কি একটা উৎসব চলতেছে আমি নিজে আমি কল্পনা করতে পারতেছি না যে আমি পলিটিক্স নিয়ে কথা বলতেছি। বুঝছেন? এই মানে পলিটিক্স দেখে মানে যেখানে পলিটিক্স এর মানে আব্বার আগে খবর শুনলে ওই রুম থেকে বাইরে হয়ে যেতাম মানে ১৪ হুম, হাত হুম, দূরে। হুম, হুম। যে তবে সেখানে এখানে পলিটিক্স একটা নিয়ে জিনিস কথা বলতেছি। ইন্তি তুমি যে টপিকটা বললা না এটা হচ্ছে একটা কন্টিনিউশন। ফাইয়াজ যে কথাটা ১ম এ আমরা গানে যাওয়ার আগে জিজ্ঞেস করল যে নতুন ছেলেপেলে বা ইয়াং ছেলেপেলে রাজনীতির মুখী হচ্ছে কিনা? আ একটা জিনিস তোমরা যদি দেখো আ মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই এরিয়াটা বঙ্গ যেটা বড় বেঙ্গল আরকি যে বৃহৎ বঙ্গ সেই এরিয়াতে মানুষজন কিন্তু অনেক আগে থেকে পলিটিক্যালি খুব ছিল। মানে অ্যাক্টিভ এবং কনসার্ন ছিল। এট লিস্ট আমাদের একটা কালচার আছে না? চায়ের দোকানে বসে আমরা গল্প করতে ভালোবাসি, আড্ডা দিই। হুম। তোমার পুরো ভারতবর্ষে নাকি তোমার একটা উম উম একটা নাকি এরকম কথা প্রচলন আছে যে কখনো কোনো পাবলিক ট্রান্সপোর্ট বাসে, ট্রামে অথবা তোমার মনে করো ট্রেনে কোথাও যদি এরকম দেখো যে ২ জন মানুষ পলিটিক্স নিয়ে কথা বলতেছে অনেক, তাহলে তারা বেঙ্গলের। এরকম একটা তোমার কথা আছে। কারণ বাংলা বেঙ্গলের এই মানুষরা তোমার রাজনীতি এবং তুমি ওই ৪৭ এ সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে তো হ্যাঁ, সবকিছুতেই বিভিন্ন তো সময়ে তাদের তাদের তুমি দেখবে যে অ্যাক্টিভলি অবদান ছিল। পার্টিসিপেশন ছিল। তো বাংলাদেশের মানুষের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা ছোটবেলাতে আমাদের মানে মানে মুরুব্বি যারা ছিল তাদেরকে তো রেগুলার আমরা পলিটিক্স নিয়ে ডিসকাশন করতে দেখছি এবং আমরা ফ্রেন্ডরাও আমার কাছে মনে হয় যে আমরা টু সাম এক্সটেন্ট আম তোমার চায়ের দোকানে বসে আমরা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ডিসকাস করতাম।
কিন্তু গত ১৫ বছরে যে জিনিসটা হইছে, ওই যে ফাইয়াজ যেটা বলতেছিল না যে ইনভলভমেন্ট বাড়ছে যেহেতু এবার, তুমি যদি একটা জেনারেশন যদি জানে যে আমার আসলে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই বা আমার কোনো আসলে কথার বা মতবাদের কোনো ভ্যালু নাই। আমি আসলে তখন মানুষের কাছে রাজনীতি, ইলেকশন সবকিছু ইনডিফারেন্ট হয়ে যাবে। এবং হুম। জেনারেশনটা তৈরি হয়েছে কিরকম? I hate politics জেনারেশন। হুম? যে আমার পলিটিক্স ভালো লাগে না। এরকম একটা জেনারেশন। কিন্তু এই জেনারেশনটাই গত ১-১.৫ বছরে আসলে তুমি বিশ্বাস করবা কিনা এটা আমি আমার জুলাই যখন অভ্যুত্থানের চলতেছে তখন মালিবাগ খিলগাঁও এলাকায় যখন তখনও ওখানে হয়নি। তোমার মানে ৫ দিনের যে গেল না? ৫ দিনের যে তোমার ব্ল্যাক আউটটা গেল ইন্টারনেটের। তারপর ১৯ তারিখ পর্যন্ত একটা বোধহয় খুব ম্যাসাকার হলো। তারপর একবার কিন্তু মাঝখানে খুলছিল ইন্টারনেট। হুম, হুম, হুম। সেই সময় কিছু স্কুল, একদম স্কুলের বাচ্চারা, তোমার খিলগাঁওতে সাউথ পয়েন্ট নামে একটা স্কুল আছে। সাউথ পয়েন্ট স্কুলের বাচ্চারা পর্যন্ত তোমার মানববন্ধন টাইপের করছিল এবং আমার বোনের মেয়েরা, তারা সবাই হচ্ছে তোমার এসএসসির নিচে আরকি। মানে স্কুলের। তারা সবাই গেছে। আমার বোন তাদের সবাইকে নিয়ে গেছে। তারা হাত ধুয়ে এবং যাওয়ার জন্য বাসায় কান্নাকাটি যে মানে বাচ সব বাচ্চারা রাস্তায় আমরা কেন যাব না? কিন্তু ওদের বয়স কত? কেউ এসএসসি পাস করেনি। ৪ জন আমার ২ বোন নিয়ে তাদেরকে রাস্তায় তারা দাঁড়ায় ছিল। তারা যে কি প্রাউড আমাকে ছবি তুলে পাঠাচ্ছে। মামা আমরা আজকে রাস্তায় আছি, হ্যাঁ? তারা যে কি প্রাউড অথচ তাদের বয়স অ্যামেজিং। কত? তারা কিন্তু অ্যামেজিং। অ্যাক্টিভলি ভোটও দিবে না, কিছু দিবে না। কিন্তু বাংলাদেশে তখন একটা রেভোলিউশন হচ্ছে। তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে এবং এটা না করতে পারলেও তারা মিস আউট করবে। এই যে ফিলিংসটা এটা হচ্ছে জুলাই নিয়ে আসছে। এবং আমরা এই যে গত ১-১.৫ বছরে দেখতেছি যে যারা ভোট দেওয়ার বয়স আছে তারা সবাই মনে করতেছে আচ্ছা আমি তো ১২ই ফেব্রুয়ারিতে যে ভোট দিতে পারবো। এই যে পারবো তাহলে তো আমাকে আসলে টুকটাক চিন্তাভাবনা করতে হবে বা আমাকে আবার ইনভলভ হতে হবে। ইনভলভমেন্ট এবং তোমার ভোটের যে ভ্যালু এটা যখন ভ্যালুটা সে দেখতেছে তখন তার মধ্যে মনে হচ্ছে যে লেটস গেট ইনভলভড। তো এটা আসলে একটা অসাধারণ অ্যাচিভমেন্ট আমি বলব যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে গত ১-১.৫ বছরে আমরা অনেক কথা শুনছি। ডক্টর অনেক কথা ইউনূসকে বলছিও আমরা। কম কথাও আমরা বলি নাই। আমরা অনেক ক্রিটিসাইজ করছি। আমরা তো অনেক রবি ভাইকে ক্রিটিসাইজ করছি। সাথে, আসিফ সাহান ভাইয়ের সাথে আমরা অনেক ক্রিটিসাইজ করছি। বাট একটা জিনিস বলব যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন যদি হয়, মানে নির্বাচন তো হতে যাচ্ছে এবং এটা যদি সুষ্ঠুভাবে হয় এবং শেষ হয়, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা আসলে পুলিশ, প্রশাসন, আর্মি, দলীয়করণ থাকা অবস্থায় সবগুলো ইনহেরিট করছে। খুবই করাপ্টেড এবং তোমার আ এ একটা একটা সিস্টেমকে তারা ইনহেরিট করছে। তারপরও তারা যে ১.৫ বছরের মধ্যে জুলাই সনদ চার্টারটা রেডি করতে পারছে। তারা গণভোট করতে যাচ্ছে এবং honestly গণভোটে জয় হওয়ার পর গণভোট হবে কি হবে না সেটা আসলে যারা ক্ষমতায় যাবে তাদের উপর অনেকটা নির্ভর করতেছে। ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপায় নাই এই সংস্কারগুলোকে স্থাপন করার। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে এটলিস্ট আমাদেরকে নির্বাচনটা সামনে নিয়ে আসছে এবং হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ যে আসলে আবারও ভোট দেওয়ার আনন্দ পাচ্ছে, এটা আসলে মানে we should be grateful এবং একটা কথা আমার না বললেই না, সেটা হচ্ছে যে যত যাই হোক রেফারেন্ডাম, যত যাই তোমার সংস্কার আসুক, আগামী নির্বাচিত দলগুলো সেটা করুক না করুক, এটলিস্ট প্রতি ৫ বছর নির্বাচনটা হোক। তাহলেই কিন্তু অনেক কিছু সোজা হয়ে যাবে। মানে হুম। প্রত্যেকটা দল যদি জানে যে ৫ বছর পর আমাকে আমাকে ভোট একটা না ফ্রি দিবে অ্যান্ড না মানুষ, ফেয়ার হ্যাঁ, ইলেকশনে ফেয়ার দাঁড়াতে ইলেকশন হবে। পারবেও। তাহলেই কিন্তু অনেক কিছু চেক অ্যান্ড ব্যালেন্স এ থাকবে। সো আমার কাছে শুধু একটাই আশা করি যে জুলাইয়ের পর তো আসলে অনেক আশা ভঙ্গ হইছে। বাট তারপরও যতটুকু আশার আলো দেখতেছি সেটা হচ্ছে একটা নির্বাচন হতে যাচ্ছে। আশা করি প্রতি ৫ বছর পর নির্বাচন হবে এবং গণভোটের যদি পাস করে তাহলে নির্বাচিত দলগুলো সেগুলা যদি প্রতিষ্ঠিত করে, বাস্তবায়িত করে তাহলে তো একদম চেরি অন দ্যা টপ। বাট এট লিস্ট নির্বাচনটা হোক সেটাই বলব আরকি। আর থ্যাংকস। ফায়াজ অফ কোর্স ফায়াজ ভাই, নির্বাচিত সরকারের কাছে আশা করি নির্বাচন সুস্থ ও সফলভাবে হবে। নির্বাচিত সরকারের কাছে আপনার কি চাওয়া, কি পাওয়া, কি আকাঙ্খা এবং গত ১.৫ বছর অলমোস্ট ২ বছর ২ বছর হয় নাই। তারা কিন্তু ২ বছর বলছে। ২ বছরের হুম, মধ্যে ইলেকশন করবে এবং ২ বছরের আগেই তারা ইলেকশন দিতে সক্ষম হইছে। এবং রাইট। ইলেকশন যতটুকু বুঝতেছি আমরা সুস্থভাবে ইনশাআল্লাহ হবে। মানে আমার ইনশাআল্লাহ। মনে হয় এর আগের অন্যান্য অনেকবারের চেয়ে বা প্রতিবারের চেয়েই এখন পর্যন্ত মানে নির্বাচনী সহিংসতার হার অনেক কম। আম এক্সাক্টলি। সো সো ফায়াজ ভাই আপনার চাওয়া পাওয়া এবং ইন্টারিম সরকারের কাছ থেকে আপনার মানে কি আশা করছিলেন? কতটুকু প্রত্যাশা পূরণ হইছে?
সবকিছু মিলে যদি আপনি আপনার বক্তব্যটা দিতেন। হ্যাঁ, আমি তো ফুয়াদ ভাই যা বললেন, আমি আসলে ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আমিও আসলে মানে বাংলাদেশে তো ওই টাইমটায় আমরা হয়তো কেউই ছিলাম না। বাট আমরা হয়তো সবাই বন্ধু বা রিলেটিভস যারা বাংলাদেশে থাকেন তাদের থেকে হয়তো সেম ওই একটা এক্সপেরিয়েন্স মানে এর ব্যাপারে শুনছি। অনেক ছোট, ছোট বাচ্চারা যারা হয়তো ১৮ বছরও বয়স না, তারাও হয়তো রাস্তায় বিভিন্ন কাজ করছেন বা প্রোটেস্টে গেছে। এনিওয়েজ আমার মনে হয় মানে খুব শর্টে হয়তো যদি আমি ওভারঅল বলার ট্রাই করি, আমার মনে হয় যে নরমালি বাংলাদেশ বা অন্যান্য ম্যাক্সিমাম দেশে হিস্টোরিক্যালি এবং রিসেন্ট পাস্টেও যদি দেখা যায়, এরকম একটা মানে করাপ্ট এবং ফর এক্সাম্পল এখন তো বলাই যায় মানে মোটামুটি আ অথরিটেরিয়ান একটা গভর্নমেন্ট ফল করলে আসলে আ বিশাল কেওস হয়। হ্যাঁ? তো বাংলাদেশে কেওস এবং বাংলাদেশের এটা একটা ভয়ংকর ধরনের একটা একটা খুবই একটা করাপ্ট সিস্টেম ছিল। এটা একদম রাইট ফ্রম আ দ্য দ্য ডিফেন্স সেক্টর, ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন পুরা জায়গাটায় আসলে খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশন ছিল। তো এর মধ্যেও যে বাংলাদেশ ফাংশন করছে, আমি আমার যদ্দূর মনে পড়ে বোধহয় এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপারে বলতেছি যে ফার্স্ট হয়তো ১-১.৫ মাস ২ মাসের পরে আমি আ ভায়োলেন্স কখনোই প্রমোট করি না বা কখনোই চাই না হোক। বাট ওই টাইমটার বাইরে আমার মনে হয় একটা লেভেলে একটা সার্টেন লেভেলের স্ট্যাবিলিটি ছিল। আ একটা বিষয় যেটা আমার মনে হইছে যে এই গভর্নমেন্ট ফাইট করছে, এটা হচ্ছে একটা তো আছে যে আ মানে ভিজিবল এনিমি উইদিন দ্য সিস্টেম যেটাকে দেখা যাচ্ছে যারা অ্যাক্টিভলি সরকারের এগেইনস্ট এ কাজ করতেছে। আরেকটা হচ্ছে আমি বলব যে অনলাইন একটা শক্তি যেমন ইন্ডিয়ান মিডিয়া বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া বা হোয়াটএভার মিডিয়া ছিল মানে গভর্নমেন্টের এগেইনস্ট এ প্রোপাগান্ডা অনেক বেশি ছিল আমার মনে হইছে। ইভেন অনলাইনেও যদি লেখালেখি দেখেন, গভর্নমেন্টের পজিটিভ কাজগুলা কতটুকু হাইলাইট করা হইছে আমি জানি না। আমার মনে হইছে যে আ গভর্নমেন্টের ওরকম কয়েকজন স্পোকস পারসন ছাড়া কোনো বিশেষ কোনো চ্যানেল যে গভর্নমেন্টের পক্ষে সারাদিন মানে আ ধরেন প্রমোট করছে তাদের কাজ, এরকম কিন্তু হয় নাই। তো এরপরেও গভর্নমেন্ট কিন্তু কাজ যে চালায় গেছে আমার মনে হইছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং ডিটেইলস এ না যেয়ে আমি বলব যে বাংলাদেশের আপনার অর্থ পাচার থেকে শুরু করে ওভারঅল ট্রেড ডিল আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সব গভর্নমেন্টেরই থাকে। ১.৫ বছর খুবই অল্প সময়। বাট এর মধ্যে আমার মনে হয় যে পজিটিভ অনেক কিছু ছিল। অনেক যেটা কিছু। হয়তো অনেক কিছুই মানে অনেকগুলা এরিয়াতে ছিল। আমি বলব হুম, হুম। আপনারা যদি ছোট, ছোট অনেক বিষয় দেখেন গভর্নমেন্ট কিন্তু অনেক কাজ করছে যেগুলো হয়তো মিডিয়ায় এভাবে আসে না। ফ্রন্ট পেজ নিউজ হয় না বা বড়, বড় চ্যানেলগুলায়ও আসে না। যেটা হয়তো আপনার প্রিভিয়াস গভর্নমেন্ট গুলার ক্ষেত্রে দেখবেন যে এগুলো অনেক বিগ নিউজ হইতো। ঠিক ফলাও আছে? করে এটা একটা প্রচার করা এটা হয়। একটা বিশাল ডিফারেন্স কিন্তু। আপনি কিন্তু মিডিয়া দিয়ে আ মানে বেসিক্যালি আপনি যদি আ মানে আ তো আমার মনে হয় মিডিয়া ইস আ ভেরি পাওয়ারফুল থিং। ইভেন হুম, গোইং ব্যাক টু ধরেন জার্মান ইয়েতেও, তাই না? ওই হুম, সময় হুম। ওদের সেপারেট উইং ছিল লিটারালি প্রোপাগান্ডা উইং, রাইট? গোবলস। দে হ্যাড আ মিনিস্টার। হুম, সো এরকম প্রোপাগান্ডিস্ট। অনেক মানে এইটা কিন্তু একদমই একটা মানে একটা স্ট্রং জিনিস যেটা গভর্নমেন্ট আমার মনে হয় মিসিং ছিল। যে আ তারা খুব ওই অপোজিশন একটা ফোর্সের সাথে ফাইট করছে। এখানে বলা বাহুল্য যে আপনার মানে কলকাতার অনেক বিষয় ছিল, চ্যানেল ছিল, নিউজ মিডিয়া এবং ওদের রিচ অনেক পাওয়ারফুল স্পেশালি টুইটারে প্রচুর লেখালেখি। আমরা তো অত টুইটার ইউজ করি না হয়তো দেশে। বাট টুইটারে ওরা বাংলাদেশ এগেইনস্ট এ অনেক কথাবার্তা বলছে। এখন আমি বলতেছি না যে সবকিছু মিথ্যা। বাট একটা লার্জ পোরশন আসলে মিথ্যা। এনিওয়েজ গভর্নমেন্ট আমার মনে হয় এরপরেও সবকিছু ইগনোর করে এইগুলা আমি বলব যে ভিজিবল অ্যান্ড ইনভিজিবল অনেক পাওয়ারের এগেইনস্ট এ ফাইট করছে। আমার মনে হয়েছে যেটা ইটস নট তুমি এটা ইজি। আসলে খুবই ভালো একটা কথা বলছো ফাইয়াজ। আমি জাস্ট ওয়াজ রিফ্লেক্টিং when you were talking. আ তুমি চিন্তা করে দেখো যে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য তো আসলে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করার জন্য তো একটা তোমার ডেডিকেটেড তোমার একটা কারণ ওই সময় তো আসলে অনেকেই ছিল যারা বেনিফিশিয়ারি বা যারা অবশ্যই। হচ্ছে আ এনাবলার রাইট? তো তোমার বিশাল একটা তোমার মতবাদ ক্রিয়েট করার বা অপিনিয়ন ক্রিয়েট করার এটা একটা দল ছিল। কিন্তু দেখো ইন্টারিমের ক্ষেত্রে যে জিনিসটা হইছে, ইন্টারিম কিন্তু আর ১-১.৫ বছর পর বা ৬ মাস পর, ৩ মাস পর, ১ সপ্তাহ পর থাকবে না। এটা কিন্তু প্রতিদিনই কিন্তু যতই ইলেকশন কাছে আসতেছে ততই কিন্তু এই রাইট। বাঞ্চ অফ পিপল উইল নট বি ইন পাওয়ার এনিমোর। এটা কিন্তু তোমার এস্টাবলিশড হয়ে যাচ্ছে।
এবং তুমি একটা জিনিস দেখবা যে গত ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস আগে থেকে আমরা কিন্তু ইন্টারিমের একটা ক্রিটিক্যাল এনালাইসিস বা ক্রিটিক এটা কিন্তু হওয়া শুরু করছে অনেক যে আপনি হুম, এই হুম, হাতে হুম। বিচার হলো না কেন? এটা হলো না কেন? হুম, ওটা হলো হুম, না হুম। কেন? তো গণভোট নিয়ে শুধু ইয়েস নিয়ে কেন প্রচারণা হচ্ছে? আপনারা কেন সবকিছু জানাচ্ছেন না? হ্যাঁ? এই যে হুম, এই হুম, যে হুম। বিষয়টা কারণ আমার কাছে মনে হচ্ছে সবাই জানে যে ইন্টারিম আসলে ক্ষমতায় থাকবে না। তো ক্ষমতায় যেহেতু থাকবে না তার জন্য কিন্তু কোনো কিন্তু ওই যে এরকম লেজুর ভিত্তিক কোনো মানে এরকম ইনভেস্ট তোমার করে লাভ নাই ওর পিছনে। ইনভেস্ট মানে করে কোনো সোজা লাভ কথা নাই। লাভ নাই। এবং হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। যতটা তোমার বিএনপির পক্ষে এখন অনেক মানুষ চলে গেছে, জামাতের পক্ষে আছে। কিন্তু ইন্টারিমের আসলে কোনো প্রোপাগান্ডা চালানোর মতো আসলে কোনো প্ল্যাটফর্মই ছিল না। ডেডিকেটেড রাইট, কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মই ছিল না। এটা খুবই রাইট। একটা ভালো কথা বলছো যে এই কারণে আসলে আমার আমার মনে হয় যে তাদের কাজটা আরো অনেক বেশি কঠিন ছিল। কারণ পাবলিক অপিনিয়ন বা আস্থা এইসব বিষয় এটা এবং অনেক ম্যাটার করে। অনেক হ্যাঁ, ম্যাটার করে এবং মানে তুমি ম্যাটার করে পুলিশকে বিগ চিন্তা ডিল। করো, তুমি কাদেরকে দিয়ে তুমি আইন শৃঙ্খলা রক্ষা করবা। পুলিশের তো আসলে পুলিশের প্রতি তো মানুষের কোনো আস্থাই ছিল না ৫ই আগস্টের হুম, পর। হুম। তারা রাইট, পালায় ছিল রাইট। কতদিন, রাইট? যে আপনারা আমাদেরকে ক্ষমা না করলে বা আমাদের নিরাপত্তা না দিলে আমরা বের হয়ে আসবো না। মানে দেশে লিটারালি কোনো কোনো ইয়ে ছিল না। একটা ২০ কোটি দেশের মানুষ হ্যাঁ, সেখানে কোনো ক র কোনো আইন অথরিটি বা শৃঙ্খলা বাহিনী আইন নাই। শৃঙ্খলা সেখানে বাহিনী যে নাই ধরনের আরকি। হ্যাঁ, ম্যাসাকার হতে পারত সেটা হ্যাঁ, যে হ্যাঁ। আসলে মানে ১ম কয়েকটা তুমি যেটা বললে যে ১ম কয়েক মাসের যে আনরেস্ট টা সেটা যে সেটেল ডাউন হয়ে যে লাস্ট ১.৫ বছরে আমরা আসলে এখানে আজকে মানুষ এখান পর্যন্ত আসতে ভা পারলাম সেটা আসলে একটা বিশাল এখানে বড় অ্যাচিভমেন্ট। এখানে একটা ছোট্ট উদাহরণ মানুষ হয়তো ভুলে যায় যে অনেকেই বলে না মাঝে, মাঝে যে কোনো সভ্য দেশে এরকম হতে পারে? এই কথা যখন বলে তখন মনে হয় মানুষ মানে অনেক কথাই ভুলে যায় যে কিছুদিন আগেও আমেরিকাতে বিশাল এক আন্দোলন হয়েছিল জর্জ ফ্লয়েডের সময়। হুম, হুম, হুম। কিছু দেশে এক্সাক্টলি। কিছু হুম, স্টেটে ব্ল্যাক আউট ছিল কিছু সময়ের জন্য। হুম, 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 ওই শুধুমাত্র ওই ব্ল্যাক আউট এর টাইমটায় হুম। বাংলাদেশের মানুষের জন্য ব্ল্যাক আউট ছিল যখন পুলিশ ছিল না। হুম, লিটারাল ব্ল্যাক আউট না হইলেও ওটাতে একটা মনে করেন যে কোনো ডাকাত ঢুকতেছে, এই ঢুকতেছে। ছেলেপেলে যেভাবে মনে করেন নিচে এসে একসময় বাঁচাইছে। মানে বাংলাদেশকে জাতি হিসাবে আমি একটা বলতেছি শুধু ইন্টারিম হুম, গভর্নমেন্ট হুম, না। হুম, হুম, যে হুম। জাতি হিসাবে সভ্য দেশও অসভ্য হয়ে যাইতে মানে আসলে ১ হ্যাঁ, ঘন্টাও লাগে নাই। না রাইট। তুমি রাস্তাঘাটে মেসিসের মতো জায়গায় আমেরিকাতে ভাঙচুর অবস্থা একটা সৃষ্টি হইছে। তোমাদের এইটাই। একটা কথা মনে বাংলাদেশে আছে কিন্তু অনেক নাকি কিছু হয় নাই। ২০১২ সালে লন্ডন রায়ট হয়েছিল একটা। তোমাদের হুম, মনে হুম, আছে হুম, হুম। লন্ডনে কি হয়েছিল অবস্থা? আমার ফ্রেন্ড ভাই তখন কুইন মেরি ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে। তখন আমি একদম মানে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স ওর কাছে শুনছিলাম যে, সভ্য জাতি এরা না যতক্ষণ সিসি ক্যাম এবং হুম, হুম, হুম। ইলেকট্রিসিটি আছে, লাইট আছে, ততক্ষণই ততক্ষণ এরা সভ্য। সভ্য। হুম, জাস্ট হুম। তুমি পাওয়ারটা চলে যাক তাহলে তুমি দেখবা যে পার্জ মুভিটার মতো হবে আরকি। যে হুম, পার্জ। যে ওরা কি লিটারালি করে। পার্জ মুভিটার মতো হবে। তো হ্যাঁ, যাই হোক এটা তো এখন আসলে তোমার ওই যে তুমি যেটা বললা না যে ৫ অগাস্ট থেকে ৮ অগাস্ট বা আমি বলব ১০-১১ অগাস্ট পর্যন্ত ওই যে আমরা দেখতাম যে আন্টিরা মেক্সি পরে, পাহারা হ্যাঁ? মোহাম্মদপুরে হাঁটাহাঁটি করতেছে। আর আমরা তখন হুম, বলছি হুম। পারলে ডাকাত আয়। আন্টিরা আমরা এরকম মজার, হুম, মজার তখন হুম, কিছু হুম, মিম হুম। বের হইছিল। বাট না, না এটা ভাই আসলে তোমার এটা ট্রু, শুধু এটা ট্রু। এটা ট্রু এটা তোমার ইন্টারিম অ্যাপ্রিশিয়েট করতে গভর্নমেন্টের হবে। সাথে আমি আসলে মানে বাংলাদেশের সাধারণ মানুষ যারা মনে করেন ইয়ার সাথে যুক্ত না। এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন লেজ, বিভিন্ন মানে অঙ্গ সংগঠন মানে সুবিধার সাথে যুক্ত না। আমি আসলে তাদেরও মানে এমন না যে বাংলাদেশে খারাপ মানুষ নাই, খারাপ মানুষের অভাব নাই। বাট ইন জেনারেল as population like as people of Bangladesh we should be proud হুম, যে অবশ্যই, এই অবশ্যই। এ এ এই হুম। এই 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 ১৭ বছরের পরে যে আমরা ১.৫ বছর কাটায়া আরেকটা ডেমোক্রেসির দিকে যাচ্ছি। We should be proud about that. We should be proud of that and we should all go and vote. হুম, হুম। ঠিক অ্যাবসোলিউটলি, ঠিক অ্যাবসোলিউটলি। আছে? এবার ভাইয়া হ্যাঁ, শেষ করেন নির্বাচিত হ্যাঁ, সরকারের হ্যাঁ। কাছে আমাদের প্রত্যাশাগুলা বলে আমরা শেষ করি। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আ মানে আমার মানে ওইটাই আমি ওই নির্বাচিত সরকার আসলে যেই আসুক এখানে এক্সপেকটেশন তো অনেক। আ বাট মানে ১ম চাওয়া হবে আমি ওই আমরা যে টপিকটায় কথা বলতেছিলাম ওইটার সাথেই কানেক্টেড। যে আমার মনে হয়েছে যে জুলাইয়ের ওই ইভেন্টটার পরে আসলে আমরা মানে আপনি এই যে এক্সাম্পল গুলো আমরা দিলাম না যে বাচ্চারা রাস্তায় নামছে, আন্টিরা রাস্তায় নামছে বা তারা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে বা এনশিওর করতেছে তাদের কমিউনিটি সেফ থাকবে। এটা মানুষ তখনই করে যখন মানুষজন ওন করে নিজের কমিউনিটি, নিজের দেশ বা এইটা। সো এই জিনিসটা এক্সাক্টলি। হলো ছিল না আগে। বুঝছেন? মানুষ ভাবতো যে এটার রিজনটা হচ্ছে যে আপনি তো খুবই একটা অথরিটেরিয়ান একটা গভর্নমেন্টের মধ্যে ছিলেন। তাই না? তো মানুষজন ওই টাইমটার পরে মনে করছে না দেশটা তো আমার।
মানে হুম, আমার হুম, নিজেকে এটা ম্যানেজ করতে হবে। তো এটা আসলে অনেক ক্যারেক্টার শো করছে। এটা একটা খুব অনেক ইমপ্রেসিভ ক্যারেক্টার ব্যাপার। তো এটা আমার মনে হয় এই ইউনিটিটা যাতে থাকে প্রাইমারিলি, এটা আমার মনে হয় বাংলাদেশে যে ভাইবটা আসছে যে আচ্ছা মানুষজন দেশের জন্য ভাবতেছে, which is a good thing. আমরা নিজেরা হয়তো বাইরে আছি, বাট মানুষজন দেশের জন্য যখন ভালো করে ভালো লাগে আসলে, যে দেশের জন্য যদি চিন্তা করে, ভালো মানুষ যদি গভর্নমেন্টে থাকে, ইটস এ গুড থিং সবার জন্যই। তো আমার স্পেসিফিক তেমন ওরকম লিস্ট করতে গেলে অনেক কিছু আসে, বাট ফার্স্টলি আমার মনে হয় একটা মোটামুটি একটা লেভেলের ব্যালেন্স থাকবে গভর্নমেন্টের মধ্যে, করাপশন ফ্রি হবে, এটা আমি স্বপ্ন দেখি না বাংলাদেশের মতো দেশে, বাট আমার মনে হয় একটা ব্যালেন্স যাতে থাকে, মানে মানে ডেভেলপমেন্ট হবে। আমার আজকে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সেও এই কথা নিয়ে ডিবেট হচ্ছিল যে না, ডেভেলপিং কান্ট্রিতে বা সব দেশেই করাপশন হয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হুম, বা ডেভেলপ কান্ট্রিতেও হয়। কিন্তু আমরা একটা ব্যালেন্স রাখি। আমরা মোটামুটি সবকিছুই এমনভাবে চালাই যাতে দেশের উন্নতিটা হয়। মানে দেশের ব্যাপারে যাতে সবাই একটু চিন্তিত থাকি। আর পার্সোনাল লেভেলে আমার কাছে মনে হয় আরেকটা জিনিস খুবই ক্রিটিক্যাল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইমেজ। বাংলাদেশের, আমি গতকালকেও বলতেছিলাম যে বাংলাদেশের কিন্তু ফুটপ্রিন্ট ইন্টারন্যাশনালি কম না। এভাবে একটা সময় ছিল, ধরেন আপনি আজকে যদি আর্জেন্টিনায় যান, অনেক ইটালিয়ান, স্প্যানিশ পাবেন। কিভাবে পাবেন জানেন? কারণ অনেক আগে 1700s, 1800s ওরা ওয়াইন বিজনেস করতে যেত ইতালি, স্পেন থেকে। তো ওদের ওখানে বিশাল কমিউনিটি আছে। এভাবেই ওই দেশগুলায় হয়তো ওদের অনেক কালচারাল এক্সচেঞ্জ হইছে। তো বাংলাদেশের আসলে কি, বাংলাদেশের ফুটপ্রিন্ট অনেক বড় হচ্ছে আস্তে, আস্তে। বাংলাদেশকে এখন মানুষজন চিনে। মানে আপনি অনেক জায়গায় গেলে দেখবেন বাংলাদেশ বললে মানুষ বাংলাদেশকে চিনে। আপনার বলতে হবে না যে আমরা ইন্ডিয়ার পাশে আছি বা হুম, মায়ানমারের পাশে আছি। এটা বলতে হয় না। কারণ বাংলাদেশকে মানুষ চিনে বিকজ আমাদের পপুলেশন সাইজ বেশ কনসিডারেবলি মানে বড়, এবং মানুষজন হয়তো বিভিন্ন জায়গায় ভালো, ভালো কাজ করতেছে, এজন্য বাংলাদেশকে চিনে। তো আমার মনে হয় একটা জিনিসে মনোযোগ দেওয়া উচিত। এটা আমার মনে হয় সেটা হলো আ এটা এটা খুব কঠিন না। এটা খুবই ইজি এবং খুবই ডুয়েবল একটা কাজ। সেটা হচ্ছে পাসপোর্ট স্ট্রেংথ। এটা আমার মনে হয়। এটা খুব আমার মনে হয় একটা ইফেক্টিভ জিনিস। বিকজ আপনি যদি দেখেন মানে পাসপোর্ট বাংলাদেশের জিডিপি টপ ৫০ এর ভিতরে। ঠিক আছে? ওভারঅল আই থিংক 40 সামথিং। আ বাংলাদেশ অ্যাকচুয়ালি বাংলাদেশের থেকে অনেক আ মানে ইকোনমিক্যালি উইকার কান্ট্রির থেকে নিচে। এটা থাকার কোনো কারণ নেই। এটা হচ্ছে বেসিক্যালি ব্যাড প্র্যাকটিস। আমাদের ভিসা ওভারস্টে বলেন, ইল্লিগাল কাজ বলেন, এগুলো আমাদেরও দোষ। উই আর অলসো রেসপন্স। হুম, সরকার কিন্তু সব কন্ট্রোল করতে পারে না। এখানে মানুষেরও দোষ আছে। সো আমরা অ্যাজ এ নেশন, আমার মনে হয় বোথ গভর্নমেন্ট এটা স্ট্রং করার অনেক ওয়ে আছে। এটা হয় কি, জাতিগতভাবে ইন্টারন্যাশনালি আপনার অ্যাকসেপ্টেন্সটা বাড়ে। যে না, এই হুম, সিঙ্গাপুর, জাপান, এদের পাসপোর্ট আমেরিকার এত টাকা। ঠিক আছে? আমেরিকার পাসপোর্ট স্ট্রেংথ হচ্ছে পর্তুগাল, স্পেনের থেকে নিচে, অনেক হুম, নিচে। তো এটা কেন? এটার কারণ হচ্ছে যে ওদের প্রতি পৃথিবীর মানুষের ট্রাস্ট বেশি। সিঙ্গাপুরের ক্ষেত্রেও সেম। তো আমার মনে হয় এটা আমরা একটু চিন্তা করতে পারি। কারণ এটা আসলে এটার সাথে এমন না যে আপনার দেশকে সিঙ্গাপুর বানাইতে হবে। নট নেসেসারিলি এটা দরকার নেই। হুম, এটা এডুকেশন, সেফটি এগুলা মেনশিওর করলে আমার মনে হয় হয়। আর ইন জেনারেল আমার এটাই। আমার মনে হয় মানুষজন ফ্রিডম একটু এনজয় করুক, লেখালেখি করার, গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার, এটা যাতে থাকে। আ মানে বিভিন্ন ধর্মের মানুষজন যাতে কোএক্সিস্ট করে। আমার যেটা মনে হয়, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে তখন তো ওইটা ছিল। ওটা যাতে থাকে। এটাই আমার মনে হয়। খুব বেশি এক্সপেকটেশন নাই। বাট উম ছোটখাটো এক্সপেকটেশন গুলা থাকলেই, মানে মিট ছোটখাটো করতে পারলেই খুশি আরকি। বেসিক হুম, এক্সপেকটেশনস। হ্যাঁ। সেটাই। ফুয়াদ ভাই, আপনার কিছু চাওয়া? আম আমি আসলে আ পজিটিভ নোটেই আমাদের এই সিরিজটা শেষ করতে চাই। আম আমি চাই বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে। আমরা যদিও অনেকেই আছে ভাবে যে আমরা দেশের বাইরে আছি। কিন্তু সত্যি কথা বলতে আমাদের নাড়িটা বাংলাদেশেই পোঁতা। এবং আ আমাদের একদম ফার্স্ট হ্যান্ড আমাদের একদম বাবা-মা, ভাই-বোন তারা সবাই বাংলাদেশে। উম আমাদের দেশে কি হয় সেটার সাথে ডাইরেক্টলি তারা আসলে এফেক্টেড হয়। সো আমাদের লাইফটা যে একদম আসলে আইসোলেটেড তা না। আমাদের বাংলাদেশ ভাবায়, বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করি। সারাদিন আমরা বাংলাদেশেই কথা বলি, বাংলাদেশ নিয়ে প্রাউড আমাদের হতে ভালো লাগে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে। বাংলাদেশের ভালো জিনিসগুলো অনেক ভালো লাগে। বাংলাদেশের সবকিছু দেখেই আমরা নস্টালজিক হই। আমাদের গুজবাম্প হয়। এই যে আমরা উম উম ইলেকশন নিয়ে এত কিছু করতেছি এটা আসলে nobody has invested in it. আমরা এটা আমাদের সেলফ একটা ইন্টারেস্ট
কারণ আমরা আমাদের মধ্যে একটা মিসিং আউট একটা ব্যাপার আছে। এই যে আমরা বাংলাদেশে কি হচ্ছে সবাই চলে যাচ্ছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, হ্যাঁ? আমরা এটা মিস করতেছি। এইজন্য আমরা এখানে বসে, বসে গল্প করতেছি। এটাই। তো এই যে দেশটা, এই দেশটায় আ অনেক সুন্দর একটা কালচার আছে, অনেকগুলো মানুষ, অনেক ডাইভার্সিটি আছে। সবাই মিলেমিশে থাকি। আম গত বছরগুলোতে আমরা অনেক জিনিস দেখছি। তার মধ্যে একটা বিশেষ জিনিস দেখছি হচ্ছে মানুষের মধ্যে পোলারাইজেশন। ট্যাগ দেওয়া। আইদার আপনি এটা না হলে আপনি ওটা। হুম? আ আম দেশের মানুষের মধ্যে এই বিষয়টা আমরা দূর করি। আমরা সবাই বাংলাদেশী এবং সবাই সব ধর্মের মানুষ, ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে থাকি। একটা সুন্দর দেশ হোক। সেটা আমরা সবাই চাই। এটা জনগণের প্রতি আমার আহ্বান। আর রাজনৈতিক দলগুলোর জন্য ছোট্ট দুটো কথা বলব। ১ নাম্বার হচ্ছে যে ফাইয়াজ যেটা বলল যে ইন্টারন্যাশনাল এরিনাতে বলেন বা যেকোনো জায়গায় বলেন বাংলাদেশ থেকে স্ট্রংলি রিপ্রেজেন্ট করা। এটার ক্ষেত্রে আমি বলব রাজনৈতিক দলগুলোর জন্য যে একটু প্রো বাংলাদেশী হন। ভারত, পাকিস্তান, মিডল ইস্ট যেটাই যে দেশেরই আপনারা লেজুর ভিত্তিক করতে চান না কেন, দিন শেষে প্রো বাংলাদেশী হন। বিশ্বাস করেন কোনো দিন ভোটের অভাব হবে না। কোনো দিন চিন্তা করতে হবে না। বাংলাদেশের মানুষ এমন যে ক্রিকেট দল গত ২০-২৫ বছরে কিছু অর্জন না করলেও আমরা প্রতি খেলা শেষে গালি দেই, ফেসবুকে স্ট্যাটাস দেই। পরের দিন আবারও বসে, বসে ৫ ঘন্টা খেলাটা দেখি। আবারও হেরে যেয়ে আবারও গালি দেই। এবং বারবার কসম কাটি যে খেলা আর দেখব না। কিন্তু তারপরও আমরা দেখি। কেন জানেন? ইমোশন এবং এটাই। সো এই ইমোশনটার ভ্যালু দিতে হলে একটু প্রো বাংলাদেশী হন। বাংলাদেশের মানুষের জন্য যদি একটু চিন্তা করেন, তাহলে আর কোনদিন ভোটের নিয়ে চিন্তা করতে হবে না। এটা হলো ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে নির্বাচনটা প্রতি ৫ বছর পর, পর হোক। আমাদের আর তেমন কিছুই চাওয়ার নাই। বাকি সবকিছু এমনি, এমনিই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আ আমাদের বাংলাদেশের জন্য শেষ করছি এই বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আ we are very proud যে আমাদের দেশে একজন আপনার মতো মানুষ আছে এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আমার পূর্ণ সমর্থন ছিল গত ১.৫ বছর এবং এটা খুবই ভালো লাগতেছে যে আপনারা কথা রেখেছেন এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিয়ে আ হোপফুলি ক্ষমতা হস্তান্তর হবে। ধন্যবাদ। কোর্স। ফাইয়াজ, তোমার তুমি যেহেতু আমাদের বললা যে আমাদেরকে অনেক দেখছো। আ তো এখন আমাদের সাথে পার্টিসিপেটও করতেছো। তোমার এই সুযোগে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করে নেই। সেটা হচ্ছে যে আমাদের যে ইলেকশন রিলেটেড যে এই যে কাউন্টডাউন সিরিজটা আমাদের। এই সিরিজটা দেখে আমরা আসলে এই ১ম বারের মতো বুঝতে পারতেছি যে মানুষ আসলে কিভাবে পারসিভ করে আরেকজনকে, রাইট? আম আমাদের কাছে আমার পার্সোনাল উপলব্ধি হচ্ছে যে আমরা কি বলতেছি সেটা আসলে মানুষ খুব একটা শুনে না। মানুষ যেটা শুনতে চায় সে শুধু সেটাই শুনে। এবং এটার কারণ হচ্ছে আমাদের কমেন্ট বক্স। তুমি যদি YouTube বা Facebook এ আমাদের দেখো তাহলে দেখবা যে একেকটা এপিসোডে আমরা একেক ধরনের ট্যাগ খাইছি। এবং এই বিষয়টা তুমি যেহেতু আমাদের আ দেখছো দর্শকের পার্সপেক্টিভ থেকে, তোমার কি মনে হয় যে আসলে আ আমাদের অবস্থান কেমন ছিল ভাইয়া একটু দর্শক আমি হিসেবে? এড করব। ট্যাগ গুলো একটু এড করে দেই। যেমন একটা আমরা ট্যাগ খেয়েছি আমরা হচ্ছে বিএনপির বট বাহিনী। আরেকজন ট্যাগ দিয়েছে আমরা হচ্ছে আধুনিকভাবে জামাতকে প্রতিষ্ঠা করার ট্রাই করছি। আরেকটা ট্যাগ খেয়েছি আমরা হচ্ছে সুশীলভাবে সফট আওয়ামী লীগ। তো সব ধরনের যত ধরনের বাংলাদেশ পলিটিক্যালি ট্যাগ খাওয়া যায়, হুম। মোটামুটি বাম দল বা শাহবাগী বাদে আমাকে একবার মাঝখানে রবি ভাই শাহবাগীও বলছিল। সো সো যত ধরনের ট্যাগ খাওয়া সম্ভব পলিটিক্যালি সবগুলাই দেখা গেল আসছে ছোট্ট এই চ্যানেলের ছোট্ট এই ভিউতে। হ্যাঁ। তো ফাইয়াজ, তোমার কি হ্যাঁ, মনে ভাই। হয়? আ ভাই ফার্স্ট অফ অল মানে আপনাদের আলোচনায় মানে এনজয় করছি। ওভারঅল আপনারা খুবই সুন্দরভাবে মানে বন্ধুদের আড্ডার মধ্যে যেভাবে কথা বলে ওইভাবেই বলতেন। আ আমার আমার যেটা মনে হয় মানুষ আসলে আপনি যেটা বললেন খুব একটা ভ্যালুয়েবল কথা বলছেন যে মানুষ আসলে যেটা আ মানে শুনতে চায় ওই চ্যানেলটাই প্রেফার করে শোনার জন্য। যেমন আপনি যদি আমেরিকারও মিডিয়ার হিস্ট্রিটা একটু দেখেন এর মানে ট্রেন্ডটা এরকম ছিল যখন শুরু হয় মানে অনেক বছর হয়তো 80 ইয়ার্স আগে। তখন কাইন্ড অফ এরকম একটা ব্যাপার ছিল যে আমরা কোন পলিটিক্যাল সাইড নিব না। এরকম একটা ফিলোসফি ছিল। কিন্তু পরবর্তীতে মানুষজন যেটা দেখছে যে আসলে না মানে মোর ভিউ এর জন্য যেই
মানে একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে আপনি যদি হ্যাপি করতে পারেন, আপনার ভিউ বা মানে ওই হুম, জিনিসটা অনেক স্ট্রং হয়, ওই সাপোর্টটা অনেক বাড়ে। সেভাবে এখন আমি চ্যানেলের নাম নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকায় লেফটিস্ট রাইটিস্ট মিডিয়া খুব প্রমিনেন্ট হুম, ভাবে, এবং ওরা খুব ওপেনলি একটা দল সাপোর্ট করে এবং খুব ওয়েল স্টাবলিশড। এটা লাস্ট 20-30 ইয়ার্সে খুবই স্ট্রং একটা পজিশন। তো মানুষ আসলে ওইটাই দেখে, ধরেন যে যেটা সাপোর্ট করে ওইটাই দেখা ট্রাই করে। সো এই জায়গা থেকে আমার মনে হয় আপনারা তো, যেহেতু এত মানুষ আপনাদেরকে বলতেছে যে আপনারা সব দলই করেন, ইটস এ গুড থিং, বিকজ দ্যাট মিনস আপনারা প্রবাবলি একটা লেভেলে ব্যালেন্সড, একটা লেভেলে হয়তো আপনারা মোটামুটি মানে আরেকটা জিনিস হচ্ছে সবারই তো আমাদের মধ্যে একটা মানে আমাদের মধ্যে কোনো না কোনো সাপোর্ট আমরা করি, কিন্তু মনে মনে ধরেন আমরা নিউট্রালি অনেক কিছু প্রেজেন্ট করার ট্রাই করি। তারপরেও আপনি হয়তো ফুটবল খেলায় এক একটা দল সাপোর্ট করতে পারেন, সেরকম পলিটিক্সেও আপনার নিশ্চয়ই কোনো ফিলোসফি, কেউ হুম, কনজারভেটিভ, কেউ মোর লিবারাল, মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি জামাত, বিএনপি, এনসিপি, বাট এক্স্যাক্টলি। মানে আপনার তো ফিলোসফিক্যাল কোনো মানে সাপোর্ট থাকতেই পারে, এটা নাথিং রং। সো এটাতে আমাদের কথাবার্তা এটা আসে মাঝে মধ্যে। So আমার মনে হয় না যে আপনারা কোনো একটা পার্টিকুলার এজেন্ডা বা কিছু যে এরকম খুব ফোর্সফুলি প্রমোট করতেছেন, এটা আমার কখনোই মনে হয় নাই। সো আমার মনে হয়েছে মানে মানে অডিয়েন্সের একটা, এটা আমার মনে হয় ট্যাগিংটা কাইন্ড অফ, কারো কোনো কিছু ভালো না লাগলে একটা ট্যাগ দিয়ে দেয় আর কি, এটাই। বাট আমার মনে হয় না যে মানে ওই হিসাবে আসলে সবাইকে আপনি ট্যাগ দিতে পারেন, ওরকম পারফেক্টলি এক্স্যাক্টলি। নিউট্রাল তো আপনি কাউকে বলতে পারবেন না। যেমন আপনি মানে বর্তমান মিডিয়াতেও ধরেন আপনি যদি মেহেদী হাসানের কথা বলেন, ওকেও তো অনেক মানুষ অনেক ধরনের ট্যাগ দিচ্ছে, হ্যাঁ, এবং ও খুব এক্সপ্লিসিটলি বলে যে ও এখন এই একটা জনরা সাপোর্ট করে। বাট স্টিল মানে আমার মনে হয় না আপনারা ওরকম কোনো মানে পোলারাইজড কোনো মানে এটা খুবই বিষয় আলোচনা করছেন। রিঅ্যাসুরিং যে ধন্যবাদ। তোমার আমাদের টকে টঙের বাহির থেকে কারো পার্সপেক্টিভে এটলিস্ট আমরা নিউট্রালিটি বজায় রাখতে পারছি। আ এবং আমি ভাই একটা ধন্যবাদ দিতে চাই ভাই। এখানে আমি আসলে যত যাই হোক, মানুষ তো আসলে ১৭ বছর আর বা আরো বেশি, হয়তো ধরেন যে বাংলাদেশের অনেক সময় থেকেই মানুষ কথা বলতে, স্পেশালি যারা মানে বাইরে থাকে, পলিটিক্স, সাংবাদিক অথবা আ বুদ্ধিজীবী এই লাইনের বাইরে থাকে, যারা আমাদের মতো মানুষ, তারা আসলে কথা বলতে ভয় পাইত। আমি একটা ধন্যবাদ দিতে চাই ইউনূস সরকার, তাদের তাদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে। যে এ এট লিস্ট আরো ২ দিন বা ১৫-১৬ তারিখ পর্যন্ত নিশ্চিন্ত মনে আমরা we can talk, right? After that we don't know what will happen. we don't know We what will hope happen. we hope it will continue, but at least till then we can talk. So thank এটা you. কিন্তু ভাই আমি ইমতির সাথে জাস্ট একটু এড করতে চাই। মানে আমি তো কোনো আসলে মানে কনটেন্ট ক্রিয়েটর না, বাট নরমালি আমরা সবাই আমি এটা অবজার্ভ করছি হয়তো ১-১.৫-২ বছর আগেও আমরা ফেসবুকে লেখালেখি করতেও ভয় পাইতাম। ধরেন আমরা আমেরিকায় থাকি, কিন্তু আমরা হয়তো চিন্তা করতেছি যে না, হয়তো দেশে কিছু দেশে কি হইতে পারে, হবে? কি হবে, রাইট? সো আমাদের ভয়টা এত এক্সট্রিম ছিল। সো আমার মনে হয়, এবং আমি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া একজন মানুষ, আমি খুবই নিউট্রাল, অ্যাজ ইন আমার কোনো মানে অফিসিয়াল কোনো পজিশন নাই। তো তারপরেও এরকম নিউট্রাল মানুষজনও ভয় পাইতো। কিন্তু আমরা কিন্তু লাস্ট ১-১.৫ বছরে এটলিস্ট এই বিষয়টা নিয়ে কেউ ভয় পাই নাই। যে হুম। দেশে গেলে আমাকে কেউ কি হবে, আমি এটা লিখলে কি হবে? সো এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস আসলে, যে ফ্রিডম অফ ফ্রিডম অফ স্পিচ। স্পিচের হ্যাঁ, অরিজিনাল মানে ভার্সনটা আমরা আসলে হ্যাঁ, মনে হয় অবশ্যই এবারই এটা দেখতে পাচ্ছি। এটা ট্রুলি মানে সো হ্যাঁ, এটা স্পেশাল আসলে থ্যাংকস টু দেম। তো এখন হ্যাঁ। ভাইয়া একটু মানে আমি আমি এবার একটু ইলেকশন ঘনায় আসছে। সবাই ভোট দিতে যাবে। বাংলাদেশে হইচই অবস্থা। সবাই আনন্দের মধ্যে আছে। আমরাও আনন্দের মধ্যে আছি। এটা মানে এটা অন্য ধরনের একটা উৎসব। ৩ দিনের ছুটি দেশে। কিন্তু বাংলাদেশ নিয়ে আমার একটা অবজারভেশন আছে। বাংলাদেশের পোল, সার্ভে, ফায়াজ ভাই, ফুয়াদ ভাই, আপনারা কি বাংলাদেশের সার্ভে নিয়ে কি বলতে চান? আজকে আজকে আজকেই মনে হয় এট লিস্ট ৪ টা সার্ভে দেখলাম। একটা সার্ভে ছিল বিএনপি ৯০% জিতে যাচ্ছে। আরেকটা সার্ভে একটু পরেই আসছে। ওটাতে দেখলাম জামাত ৭০-৮০% জয় সুনিশ্চিত। ওরা মনে করেন যে ল্যান্ডস্লাইড, বিএনপি ল্যান্ডস্লাইড, জামাত ল্যান্ডস্লাইড। এরপরে দেখলাম একটা কনজারভেটিভ সার্ভে যে না, সবাই টায় উত্তেজনা হবে। ওরা মানে খুবই ক্লোজ কনটেস্ট হচ্ছে। এর মধ্যে দেখি আবার আরেকটা সার্ভে আসছে। যে সার্ভের ফলাফল হচ্ছে এরকম যে কোন একটা ইয়াতে বিএনপি 34%, জামাত হচ্ছে 16%, কিন্তু ওদিকে এনসিপি আবার 37%। এখন আমি আবার ১ম এ সার্ভেটা বুঝি নাই। পরে দেখি ওইখানে স্টোরিতে লেখা, এনসিপি? ওরা তো আসনই দিছে ৩০ টাতে।
এখন ওরা ওরা কিভাবে 37% হইতে পারে আর কি। পরে এখন বাংলাদেশের যে সার্ভে আর কি, এটা তো আনবিলিভেবল লেভেলের একটা খেলা চলতেছে এখানে। আর হুম। যেখানে ফক্স আর সিএনএন এর সার্ভেতে ১ থেকে ২ এই ডিফারেন্স থাকে এবং এই ডিফারেন্সই মানুষ ধুয়ে দেয়। সেইখানে হুম। বাংলাদেশের যে এরকম মনে করেন পোলিং এর অবস্থা, এটা নিয়ে আপনাদের কি মতামত? ফাইয়াজ ফ- আমাদের ফ- স্ট্যাটিস্টিক্স এর কি মতামত? আমাদের স্ট্যাটিস্টিক্স এর অবস্থা এরকম কেন? আমি ভাই এটা আসলে আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স মনে হয় দুর্বল বাঙালিদের, এটা হইতে পারে, এটা আমি জানি না। বাট মানে আমি জাস্ট এটা বলবো, মানে বিসাইডস মানে সার্ভে কে কন্ডাক্ট করলো, আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের মোটামুটি, আমি জানি না, আমরা মনে হয় ইউনিভার্সিটি কলেজ লাইফের পরে তো এরকম ইলেকশন দেখি নাই যেখানে না, পসিবিলিটি আছে দুইটা টিম জিতার, তাই না? অ্যাটলিস্ট হুম। আমার মনে হয় না, আমি ভোটও দিইনি না, বোধহয় কখনো। সো আমিও দেইনি। আমাদের লাইফ টাইমে তো এটা একটা, মানে মনে হয় ফার্স্ট টাইম যে এরকম একটা, ধরেন কথার কথা 70 হোক, 50 হোক, 60 হোক, মানে এই পার্সেন্টেজ গুলাই তো আগে ছিল না। বিকজ মোটামুটি সবাই জানে কি হবে, তাই না? হুম। অ্যাটলিস্ট ১০০%। হ্যাঁ, 100%। তো ওই দিক থেকে আমার মনে হয় ইটস আ মানে নাইস থিং আরকি, যে ঠিক আছে। At least কিছু একটা তো পার্সেন্টেজ হ্যাঁ, হচ্ছে এটা। একটা এন্টারটেইনমেন্ট আছে। এবং ভাই অনেকদিন হ্যাঁ। পরে কিন্তু আপনার মানুষের মধ্যে আপনি দেখেন, আমি মানে আমার বাসায় ফোন দিলে বা মানুষজন বাংলাদেশে বন্ধুদের সাথে কথা বললেও দেখা যায় যে একটা এক্সাইটমেন্ট আছে। এটা কিন্তু লাস্ট কয়েকবার একটু মিসিং ছিল। আপনি হ্যাঁ, রেজাল্টের পরে হয়তো ভালো হোক খারাপ হোক কি হবে জানি না। বাট ইলেকশনটা মনে হয় বেশ মানুষজনের মধ্যে একটা ইলেকশনের সে মজাটা মনে একটা হচ্ছে আবার মজাটা ফিরে পাচ্ছে আসছে। আরকি। হুম, হ্যাঁ, হুম, হুম, এক্সাক্টলি। হুম। আমি আজকে একটা কথা বলতেছিলাম। আমাদের ১ম এপিসোড ছিল ইলেকশন কাউন্টডাউনের আব্বাস ভার্সাস পাটোয়ারিকে নিয়ে। তো পাটোয়ারি তো মনে করেন যে আমাদের হয়তো অনেকেরই মনে করেন যে মিম, রিল হুম, হুম, বিনোদনের হুম, একটা হুম। সেরা মাধ্যম হয়ে গেছে। বিশাল, হ্যাঁ। আমি আজকে ওকে মিস করতেছি। এবং আমার মনে হইছে যে আমি মনে করেন দেশে যদি থাকতাম এবং ওই আসনের যদি হইতাম, আমার মনে হচ্ছে আমি হেঁটে গিয়ে ওকে ভোটটা দিয়ে আসতাম। বুঝছেন? জাস্ট মিস করার কারণে। আমি জানি না সাপোর্ট করব কি করি না, কি করি না। তো তোমার তো কিন্তু ঢাকা মিস আসন, করার ঢাকা কারণে আমি ৮ ওকে আসন না। তো ঢাকা ৮ তুমি আসন তো আরেক আপনার। আসন থেকে হেঁটে দিয়ে আসবে। এই যে এসব হচ্ছে আচ্ছা। তোমার, আ মানে এই যে আ করাপ্টেড, আমাদের ইলেকশন যে কত করাপ্টেড, এই যে করাপশনের একটা ফেস দেখা যাচ্ছে। এই যে ওই ফুয়াদ ভাই টকের টঙের নিউট্রালিটি ধরে রাখার জন্য ঢাকা ৮ আসনের ভোটার ভোট দিছে মেঘনা আলমকে। বুঝেন তাইলে অবস্থা। বুঝছেন? না মেঘনা আমি তো আলমকে দেখি আসলে ভোট শুনো, দিয়ে আমি ভাসায় ফেললো। এটা কেন দিছি আমি তোমাকে বলি। মানে কেন দিছি এটাও সার্কাস্টিক আসলে, বাট তারপরও মানুষ তো বাট যেটা আরকি বলি সেটা হচ্ছে যে আমাদের দেখো এই যে আমরা আসিফ শাহন ভাইয়ের সাথে যখন রেফারেন্ডাম নিয়ে গণভোট নিয়ে কথা বলছি, রাইট? তখন ভাই একটা জিনিস বলতেছিল যে ৫% জুলাই সনদে আছে ৫% সবাই নমিনেশন দিবে। কিন্তু জামাত দেয়নি 0%, বিএনপি বোধহয় 3.5 বা 3.8 এরকম। তো সেই হিসেবে আমরা দেখলাম যে আমরা আসলে জামাত থেকে খুব একটা বেশি দূরে না। মানে টকে টং। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ তুমি যদি 0 দেখো আমরা শুরু করছি ৪ মাস, ৪ মাস হয়ে গেছে, রাইট? ৪ মাসে আমাদের গেস্ট দেখো। 0 রিপ্রেজেন্টেশন। নারী রিপ্রেজেন্ট আমাদের না কোনো গেস্ট নাই। এবং এটার এটা জন্য আমাদের হতাশাজনক। পিআর ম্যানেজার মুস্তাফিজ ইমতিয়াজ সে অনেকাংশে দায়ী। এবং এই যে ভাই এই যে তোমার নারী আ রিপ্রেজেন্টেশন নাই, এইজন্য নারীদেরকে ভোট দিতে হবে। এটাই আমি ভা প্রমোট করতেছি। এটা তুমি ভা বুঝতেছো না। ভাই আমাকে যে দায়ী করলেন, আমি ছোটবেলায় পড়ছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। হুম, এরপরে পড়ছি আমি নটরডেম কলেজে। এরপরে হুম। আমি পড়ছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। আমি সারা জীবন অল বয়েজ। এরপরে যখন ইউএসএ তে আসলাম সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে ১ম ক্লাসে যেদিন ঢুকলাম, সেদিন ঢুকে দেখি ওই ক্লাসেও কোনো মেয়ে নাই। বুঝছেন? এখন আপনারা আমাকে পিআর রাখছেন। তাহলে তো এটা হবেই। এটা হইতে তো বাধ্য। এখন শোনো আমি তো, চেষ্টা করতেছি আপুদের সাথে যদি কানেকশন একটু বাড়ানো যায়। হ্যাঁ, এইটাই। নারী এখন তোমার রিপ্রেজেন্টেশন এর আ জন্য। আমাদের যারা দর্শক, রেগুলার দর্শক যারা আমাদেরকে বিভিন্ন কারণে পছন্দ করে আমাদের YouTube বা Facebook চ্যানেলে জয়েন করছেন, তাদের অনেকেই আমাদের ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন কাউন্টডাউন এর যে সিরিজটা সেটা দেখে আবার আমাদেরকে আনফলো বা আনসাবস্ক্রাইব ও করছেন। কারণ মনে করছেন আমরা হয়তোবা আ অনেক কিছুই
পন্থী বা অনেক কোনো এজেন্ডা নিয়ে কাজ করছি। কিন্তু তাদের সবাইকে আমরা বলব যে আপনারা আমাদের সাথে আরো কিছুদিন অপেক্ষা করেন। আমরা আর কয়েকদিনের মধ্যেই সুশীল বা হয়ে যাব ভাবছি। আমাদের যেভাবে বিভিন্ন ডায়াসপোরা ট্যালেন্টেড গেস্টরা আমাদের এখানে আসতেন, তারা আসবেন। আমরা ইলেকশনের এই মজাটা শেষ হয়ে গেলেই আমরা ইলেকশন বা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা আবারও একটা সুন্দর একটা খুব সুন্দর একটা ব্যালেন্সড লিবারেল প্ল্যাটফর্মে পরিণত হবে ইনশাআল্লাহ। তো ইমতি, আমি আমার করতেছি যে হোপফুল যে তোমার অনেক গেস্ট পাইপলাইনে আছে যারা আমাদের আবার ইনশাল্লাহ কামব্যাক ভাই, করাবে, রাইট? আমাদের তো অলরেডি রেকর্ডেড কিছু গেস্ট আছেন অলরেডি। এর মধ্যে সবাইকে বলে রাখি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের একজন, যিনি এখন ডায়াসপোরা সাথে আ সে এখন বিজনেসম্যানও বলা যায় বড়সড়। তার ক্রিকেট একাডেমি আছে। ইমরুল কায়েস ভাই খুবই শিগগিরই আসবেন আমাদের পডকাস্টে। তাছাড়া আমাদের পডকাস্টে আসবেন এলিটা করিম আপু। উনি এখন অ্যারিজোনাতে আছেন। তাছাড়া আমাদের সাথে আসবে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট এআই এবং ইয়াং এআই স্পেশালিস্ট সিয়াম সাঈদ নূর। এরকম আরো অনেক গেস্ট নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাইস, আমরা গুড হোপফুলি জব। আমাদের যারা দর্শক তাদের আমাদের ফ্যান ফলোয়ার বেস থাকবে। পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস হোসেনের মতো আমাদের একটা টকে টঙের একটা কাল্ট ফ্যান ফলোয়ার বেস থাকবে। যেটা আমাদের যা কিছু আমরা বলব তাই তারা সম্পূর্ণ 100% সমর্থন পাবো। এরকম একটা তবে হবে। ভাই আমি আরেকটা জিনিসে একটু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আজকে আমাদের যিনি গেস্ট আছেন, হুম, ফাইয়াজ হুম। খালেদ। আপনারা, আমি জানি না কয়জনই বা আমাদের পডকাস্ট শুনবেন বা দেখবেন। বাট ফাইয়াজ খালেদ বা ডক্টর ফাইয়াজ খালেদ, তিনি ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তার রেজাল্ট, তার রিসার্চ এরিয়া, উইন্ড, হারিকেন, যত মানে হারিকেনের মাঝখানে চলে যান উনি দৌড়াতে। সো ফাইয়াজ খালেদ ভাই স্টুডেন্ট নেয় কিন্তু। বাংলাদেশ থেকে যদি কোন স্টুডেন্ট আসতে চায়, talk to him, let us know, we'll connect you with him. If you are someone he wants, he needs, okay? অবশ্যই, থ্যাংক So ইউ। মানে এটা হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজ করার জন্য। of course যদিও ডক্টর ফাইয়াজ এখন খালেদ। থ্যাংক ইউ সো মাচ। বাট হ্যাঁ, আমি এখানে আসলে একজন অডিয়েন্স এবং আপনাদের সবার বন্ধু হিসাবে আছি। আর এমনিতে হ্যাঁ, আমি হয়তো কোনোদিন সুযোগ হইলে আপনারা মানে আমার পরিচিত অনেক মানুষজন আছেন যারা হয়তো আমি যে টপিকটা নিয়ে কাজ করি এটা আমেরিকার জন্য খুবই ক্রিটিক্যাল, কারণ এখানে অনেক হারিকেন টর্নেডো হয়। বাট এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক, যে কারণ বাংলাদেশও খুবই অ্যাক্টিভ একটা স্টর্ম এনভায়রনমেন্টে মানে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। সো মানে খুবই রেলেভেন্ট, খুব ইন্টারেস্টিং অনেক ইনফরমেশন আসলে ইনশাআল্লাহ, শেয়ার করার মতো। সো হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, আমরা আবারও নির্বাচনের ঘূর্ণিপাকে চলে যাই। অরিজিনাল ঘূর্ণিঝড় ছেড়ে। ফুয়াদ ভাই, এখন আপনি হুম। শুরু করেন। আমাদের কমেন্ট বক্সের যেসব অসাধারণ কমেন্ট গুলা আছে, অসাধারণ গুপ্ত, কমেন্ট আছে, হ্যাঁ। গুপ্ত আমরা আমাদের সাথে কিছু অসাধারণ কমেন্ট শেয়ার করো প্লিজ। গুপ্ত এত সাইলেন্ট কেন? গুপ্ত তো কথা বলতে হবে। গুপ্ত গুপ্তচর আমাদের হিসাবে আছে এখানে। আমাদের এই আজকের এই সেগমেন্টটা হবে হচ্ছে অনেকটা মিন টুইট সেগমেন্টস এর মতো। আমরা আমরা ইউটিউবে আমাদের চ্যানেলে যে কমেন্ট গুলো আসে সেই কমেন্ট গুলো পড়বো এবং সেই কমেন্ট যারা করেছেন তাদের হোপফুলি আমরা একটা কিছু অ্যাসুরেন্স দিতে পারবো। তো গুপ্ত। আমি কমেন্ট পড়ার আগে হুম, হুম, বাংলাদেশের আমরা যেহেতু এই সার্ভেইং নিয়ে কথা বলতেছিলাম। হুম, সুইজারল্যান্ড হুম, প্রবাসী এই হুম, হুম। পেজটা স্ক্রল এইজন্য কথা বলতে পারলাম না। তো ওখানে যেয়ে দেখলাম কামরুজ্জামান, ওরা বিভিন্ন রকমের হুম, হুম, সার্ভের আয়োজন করছে। কামরুজ্জামান, জনাব হুম, কামরুজ্জামান অথবা ডবল কামরুজ্জামান। হুম, উনি হুম। দেখলাম বহু নির্বাচন করছেন। গোলাপ মাহবুবের সাথে ৳১,০০০, ৳২,০০০ বাজি-টাজি রেখে ৳৩,০০০ হারায়ও ফেলছেন। তো আচ্ছা। ডবল কামরুজ্জামান ভদ্রলোক উনি দেখলাম হুম, যেই সার্ভেতে বা ভোটে হুম, হুম। সবচেয়ে বেশি ভোট আসছে সেটা হচ্ছে তারেক রহমানের সাথে বিরিয়ানির ভোট। ওকে। বিরিয়ানি কোথায় পাইছে ৩৫,০০০, আচ্ছা। তারেক রহমান হলো ৫,০০০। বাংলাদেশের সার্ভের অবস্থা হচ্ছে এইটা। এই তো এই কথা বলে চলেন কিছু হ্যাঁ, কমেন্ট পড়ি। জি, আচ্ছা। অফ কোর্স। চলো পড়ি। আচ্ছা, একটা কমেন্ট পড়ি। এটা হুম, হুম। হচ্ছে, আমরা একটা এপিসোড করলাম আমাদের 2nd দিন কাউন্টডাউন এর, যেটা আমরা শুরু করছিলাম তখন। ওখানে একটা খুব সুন্দর কমেন্ট আসছে। কমেন্টটা শুরু হইছে এভাবে: "আপনাদের আলোচনা অত্যন্ত বানানটা ভুল। পক্ষপাত দুষ্ট। আসলে পন্দের আলোর প্রোডাকশনের মালগুলো এমন হবে এটাই স্বাভাবিক। নিজেদের অত্যন্ত" মানে আবার বানান ভুল, "স্মার্ট নয় ওভার স্মার্ট সাজানোর আপ্রাণ প্রচেষ্টা করেছেন। কিন্তু এই চিন্তা বাদ না দিলে ছাত্র হিসেবেই চিহ্নিত হবেন।" ছাত্রী হিসেবে চিহ্নিত হবেন।
এক্সাক্টলি। ভাই তো দেখেন একসাথে আপনি হুম। 'প্রথম এত আলোতেও চলে গেলেন, আবার আপনি ছাত্রীও আচ্ছা। হইলেন। মানে আমরা একদিন স্পেকট্রাম নিয়ে কথা বলতেছিলাম না? আপনি যদি স্পেকট্রামে চিন্তা করেন, মানে হুম, কোথায় হুম। সুশীল, কোথায় ছাত্রী পুরাটা আপনি কভার করে ফেলছেন কিন্তু এক কমেন্ট দিয়ে। তবে এটা শুনো, এটা আমি গায়ে খুব একটা মাখবো না। কেন জানো? কারণ এখানে যেহেতু মানে ডট, আচ্ছা, ডটের আলো এইখানে বলছে এখানে এক্সাক্টলি এখানে আরেকটা হ্যাঁ, সো কমেন্টও এটা আমি আছে। রবি ভাইয়ের গায়ের উপর দিয়ে দিচ্ছি। এটা আমাদেরকে এখানে বলেনি। এখানে আবার আরো একটা কমেন্ট আছে দেখেন একই আচ্ছা, ভিডিওর নিচে। আমার আচ্ছা, কাছে মনে হচ্ছে এখানে ৩ জন বিএনপির বট বাহিনী। আচ্ছা। তার মানে আপনি দেখেন স্পেকট্রামের আবার মাঝখানেও চলে আসছেন কিন্তু। আচ্ছা, আমি সুশীল ওইটা বুঝতেছি না। আপনি ওই মাঝখানের এপিসোডটা আপনি তুমি হ্যাঁ, হ্যাঁ। বলো, শেষ করো। আমার শেষ বলেন। এর পরের এপিসোডে আমি এরপরে যাব। আপনি বলেন মানে এটা নিয়ে আপনি এপিসোড 2 তে আমরা কিন্তু মানে যেটা হচ্ছে তারেক রহমান ভার্সাস শফিকুর রহমান, রাইট? ওই এপিসোডটা এক্সাক্টলি, না? ওই এক্সাক্টলি। এপিসোডে মানুষ কেমনে আমাদেরকে বিএনপির বট বাহিনী বলে? আমি জানি না। ও না, ঠিকই আছে। যাই ওটাতে হোক তো বিএনপির বট বাহিনী মনে করবে। ঠিক আছে। হ্যাঁ, তো না আবার ভাইয়া মনে হয় পরের এপিসোডের একটা কমেন্ট ছিল হচ্ছে আমরা আধুনিক জামাতের সদস্য। তো এমনি ভাইয়া না, আমার না, একটা ওটা হচ্ছে কোয়েশ্চেন আছে তোমার আপনাদের। আ আচ্ছা আ এই কোয়েশ্চেনটা করতে দেন ভাই। ভাই ও একটা হুম, এটা খুবই রিলেভেন্ট একটা মানে কোয়েশ্চেন। মানে আপনারা শিওর। তো কমেন্ট গুলা পড়লেন। আমিও মাঝে মধ্যে দেখি কমেন্ট গুলা। বাট মানে আপনারা আ তো এখন মানে ভিডিও বানাচ্ছেন, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছেন, গেস্ট আনতেছেন। তো এই কমেন্ট গুলা মানে আমি ইন জেনারেল আমি খালি পলিটিক্যাল কমেন্ট বা ট্যাগিং এর কথা বলতেছি না। মানে এটা আপনাদেরকে এটা কি খুব বেশি এফেক্ট করে? মানে ধরেন আপনাদের কি এটা খুব ইন্সপায়ার করে বা আপনাদেরকে ডিমোরালাইজ করে কিনা? ধরেন মানুষজনের নেগেটিভ কমেন্ট আপনারা কি মানে কোনো মানে পুশব্যাক ফিল করেন কিনা? যে আচ্ছা না এটা করা যাবে না বা আচ্ছা করে কি লাভ? এরকম মনে হয় কিনা? কারণ আপনাদের ভিডিও হয়তো অনেকে দেখতে পারে, অনেকে ইন্সপায়ার্ড হইতে পারে। সো হুম, আপনাদের হুম। কি ওপিনিয়ন আরকি এটা নিয়ে? মানে হাউ ইম্পোর্টেন্ট মানে is মানে the level of the comments that you receive or মানে পজিটিভ অর নেগেটিভ ফিডব্যাক এর ইমপ্যাক্টটা কেমন আরকি? ইমতি বলবা? বলো। আমি হ্যাঁ, আমার কাছে মোস্ট অফ দ্যা টাইম খুব ফানি লাগে। মোস্ট অফ দ্যা টাইম যেগুলাতে মনে করেন গালাগালি করে, সেগুলোতে আমার কাছে মোস্ট অফ দ্যা টাইম খুব ফানি লাগে। আর আসলে গালি দেওয়ার স্কোপটা আ আমরা মনে হয় এই নির্বাচনের এই পডকাস্ট গুলা না করলে মানে আমাদের আগের পডকাস্ট গুলাতে ছিল না। আমাদের যারা গেস্ট ছিলেন তারা মানে ওইভাবেই নিজেদের নিজ জগতে তারা সবাই আসলে বেশ মানে ভালো অবস্থানে আছেন হুম, এবং হুম, তাদের প্রমিনেন্ট খুবই হ্যাঁ। একটা খুবই হুম, প্রমিনেন্ট একটা ফিগার তারা এবং তাদের দৃষ্টিভঙ্গি, কথাবার্তা সবকিছুই আসলে ঐরকম। এখন ছাপড়ি, তারপরে এই যে 'প্রথম আলো' এইসব কমেন্ট দেখলে আসলে আমার কাছে মনে হয় যে ইদার আ মানুষের কথা আমি তো মজা পাইতেছি। এখন সে দিয়ে যদি মজা পায়, দ্যাটস ফাইন। মানে এটা সে তার যদি দিয়ে ভাল লাগে এটা খুবই ভালো। কারণ আমরাও হয়তো আমরা মোস্ট অফ দ্যা টাইম যা করি আরকি। মানে মনে করেন আমি আমাকে চিনি, আপনাকে চিনি, ফুয়াদ ভাইকে চিনি। আমরা কি করি? আমরা আসলে মানে কোনো কমেন্টে বা তর্কে জড়াই না। কোনো একটা ভিডিও যদি হুম, আমাদের ভালো লাগে, ভালো লাগলো। যদি খারাপ লাগে তাহলে খারাপ লাগলো। যদি মনে হইলো শেয়ার দেই তাহলে শেয়ার দেই। কিন্তু রাইট। কমেন্টে কারো সাথে ঝগড়া করব, এরকম মনে হয় ভালো হুম, খারাপ কোনো ভিডিওতেই আমরা খুব একটা জড়াই না। এখন রাইট। এরকম মানুষ তো থাকতেই পারে এবং তাদের একেকজনের একেক ধরনের চয়েস। তো ফ্রিডম অফ স্পিচ যেটা। তো সে যদি দিয়ে মজা পায়, তাইলে অফ কোর্স আমরা দেখে মজা পাইতেছি। আমার দে এ কারণ আমরা ১ম বার দেখতেছি তো আমাদের দেখে মজা লাগতেছে। এর মধ্যে আমি একটা কমেন্টের কথা স্পেশালি বলতে চাই। এক ভাই, তার নাম হচ্ছে দুনিয়াবি। এখন তো দুনিয়াবি ভাই আমাদের লেখা দেখে মানে আমাদের পডকাস্ট দেখে খুবই কষ্ট পাইছে যে আমরা ভুল মেসেজ দিচ্ছি। এখন দুনিয়াবি ভাইয়ের কাছে আমার একটা মানে ইয়া আছে আমি কি আরকি, আবদার দুনিয়াবি আছে। ভাইয়ের পুরো কমেন্টটা পড়ে শোনাবো একবার? পুরা পড়ো, কমেন্টটা পড়ো। পড়ে শুনে করার দরকার নাই। আর দরকার নেই। মানে অনেক বড় এটা। পুরাটা পড়ে শোনাতে গেলে আমরা ট্রেইন অফ থট হারায় যাবে। তো আচ্ছা, সে হচ্ছে আমরা ভুল মেসেজ দিচ্ছি। তো যেহেতু উনার নাম রাখছে দুনিয়াবি, তাহলে আমি বিশ্বাস করতে পারি সে আসলে মনে করেন দুনিয়া আখিরাত ২ বিষয়ে চিন্তা করে। তো উনি যদি আমাদের কথায় কষ্ট পেয়ে থাকে এই দুনিয়াতে, আমাদেরকে যেন মাফ করে দেয়, আমরা যেন আখিরাতে শান্তি পাই। এটা হচ্ছে আচ্ছা, উনার কাছে আমার আবেদন। এখন আচ্ছা। ফুয়াদ ভাই বলেন। আমার আমার কাছে মনে হয়েছে তুমি যে কথাটা বললা না যে আমাদের আগের এপিসোড গুলোতে এক ধরনের মানে আগের পডকাস্ট গুলোতে আমাদের এক ধরনের কমেন্ট আর এখন এটা আমার কাছে মনে হয় কি এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে যে মানুষের অপিনিয়ন দেয়ার ফ ক্ষেত্র কোনটা? মানে এখন যদি ফাইয়াজ এসে আমাদের এখানে তার রিসার্চ, তার টপিক নিয়ে কথা বলে,
এখানে মানুষ ফাইয়াজের সাথে শুধু তার গল্পটাই শুনবে, কিন্তু তার অপিনিয়ন দেওয়ার জায়গা থাকবে না। কিন্তু যখনই তুমি মনে করো আমাদের দেখো অপিনিয়ন শুরু হচ্ছে কোন জায়গাগুলো থেকে? আমাদের অপিনিয়ন মানুষের দেয়া শুরু হয়েছে যখন আমরা আনছি তোমার আফতাব আহমেদকে। হুম। কারণ ক্রিকেট আমরা সবাই জানি যে আমি ক্রিকেটে অপিনিয়ন দিতে পারি। হুম, যখনই আমরা রবি ভাইকে আনছি, রবি ভাইয়ের বিষয়গুলো মানে রাজনীতি যখন আসবে, রাজনীতিটা ইনক্লুসিভ টপিক। হুম। এক্সক্লুসিভ না। ফাইয়াজের রিসার্চ টপিকটা হবে এক্সক্লুসিভ। এটাতে সে যা বলবে সেই ওনার এটার। এবং আমি ওটাতে আসলে খুব বেশি কিছু বলব না। আমার ভালো লাগলে শুনবো, না হলে শুনবো না। কিন্তু যখন টপিকগুলো এরকম হবে যে টপিকগুলোতে মানুষের নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে, তখন মানুষ আসলে ইনভলভড হয়। এবং তুমি যেটা বললা যে সবাই হয়তোবা হবে না, বাট অনেকেই ইনভলভড হয়। অনেকেরই মনে করে যে আমার একটা বলার জায়গা আছে, সেটা বলি। সোশ্যাল সাইট এই কাজটা করছে যে কেউ যেকোনো কিছু বলতে পারে। হুম। আমরা পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যেমন আমি তো অনেক পার্সোনাল অনেক গালি খেয়েছি। যে এইভাবে গালি দিছে যে, "এই নীল জামা পরা ভাইটি বেশি কথা বলে" বা হ্যাঁ, উনি ওয়াহিদ ভাইয়ের ১ম এপিসোডটা বের হওয়ার পর তো প্রতিদিনই কমেন্ট পড়তাম। তো বলত যে, "আপনি ইন্টারাপ্ট করেন কেন এত এত এ এ এ আপনি গেস্ট একটা হ্যাঁ, কথা বলতেছে, আপনারা হ্যাঁ, আপনারা ইন্টারাপ্ট এত করতেছেন। ইন্টারাপ্ট করেন কেন?" এরকম। তো মনে করো কিছু জিনিস যে ভাই তোমার নেইনি তা না, নেয়ার চেষ্টা করছি। আমাদের যেমন এই যে ইলেকশন ক্যাম্পেইনের যে সিরিজটা চলতেছে, এই সিরিজে আমরা যেমন নিজেরাই অনেক ইনভলভড হইছি, গল্প করছি, আড্ডা দিছি। আ ওই যে যেটা বললাম যে দেয়া যায়। কিন্তু যখন ওয়াহিদ ভাই বা এরকম কোনো স্পেশাল মানুষ আসতেছে, তাদের টপিকে তো আমরা আসলে প্রশ্ন করা ছাড়া খুব বেশি কিছু থাকে না। আমাদের ব্যাপারটা হয় যে তারাই আসলে গেস্ট, তারাই সবকিছু বলবে, আমরা জাস্ট শুনবো। আড্ডার ক্ষেত্রে দেওয়া যায়। ওইটাই হয়। মানুষ আসে, অনেক কিছু বলে। বাট আমরা তো আসলে সবারটাতে রিঅ্যাক্ট করলে আসলে এই কাজটা করতে পারব না। তবে আমি রিঅ্যাকশনের এবং কমেন্টের আমি একটা তুলনামূলক স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখার চেষ্টা করি। তো আমাদের যদিও পোলের অবস্থা খুব খারাপ। সেটা হচ্ছে মাঝে, মাঝে রিঅ্যাকশনের স্পেকট্রামটা যদি তুমি দেখো, লাভ, লাইক, হ্যাঁ? তারপর হা, হা, ওয়াও এবং অ্যাংরি, স্যাড, এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মনে করো আমি দেখতেছি যে আমি ৫-৬ টা গালি খাচ্ছি। হাদির ইয়েতে আমি দেখলাম যে আমাদের রিলে আমরা দেখলাম যে আমরা গালিও খাচ্ছি। কিন্তু আবার অনেক মানুষ তোমার ওটার পক্ষেও বা পজিটিভলিও কথা বলতেছে যে ওটা নিচ্ছে। সো তখন বুঝা যায় যে তোমার আসলে পার্সেন্টেজটা কতটুকু, যে গালি দেওয়ার বা পছন্দ না করার পার্সেন্টেজটা কতটুকু। আর অ্যাকচুয়ালি আদার অপিনিয়ন যারা আসলে দেখতেছে বা ইয়ে করতেছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না, সেই পার্সেন্টেজটা দেখলে বোঝা যায় যে আমরা যেটা করতেছি সেটা খুব একটা খারাপ কিছু করতেছি না। হুম, 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 রাইট, এটাই, রাইট। এটাই। তো দ্যাট ইজ ওইটা এবং ওয়াট এখানে দেখে একটা আরকি পয়েন্ট ওদেরকে এড ইয়ে করতে করে চাই। দিতে হয়। বারবার তো হুম, খারাপ কমেন্ট নিয়ে কথা বললাম। একটা ভালো কমেন্ট বলি। যেমন আচ্ছা। একজন ভাইয়া বা আপু হুম, হুম। মোস্তাফিজ ইমতিয়াজকে নিয়ে কমেন্ট দিছে। মোস্তাফিজ ভাইয়ের হাসিটা কিন্তু সেই। এগুলো হচ্ছে ইন্সপায়ারিং জিনিস। তো সবার চমৎকার! সামনে ভালো এটা কিন্তু লাগে। আসলেও ট্রু। মানে থ্যাংক ইউ, আসলেই ট্রু। থ্যাংক ইউ। ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, এটা এবং খুবই ট্রু। এই না, আমি এই বিশ্বাস করি কমেন্ট এটা গুলো একটা ত আপু ছিল। তবে আমি ভাই বিশ্বাস করি এটা ফুয়াদ একটা ভাইয়ের আপু জন্য ছিল। আমার একটা হ্যাঁ, আমারও মনে হয় এটা আপুই ছিল মোস্ট প্রবাবলি। আ দেশি হতে পারে, বিদেশি হতে পারে। বাট ফুয়াদ ভাই আপনি কি কখনো রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পডকাস্ট করছেন? কারণ মানে হইতে পারে আপনার বিরোধী দলের কেউ আপনাকে আপনাকে যেহেতু টার্গেট করে সবসময় টার্গেট হইতে করে পারে আমাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ। করছে ভাই, কিন্তু তখন ভিউ আপনার ছিল না। এই যে আপনার দেখো না কিন্তু আমার এখানে এই যে আপনার এসব দিয়ে যখন দেখে ফেলে। আপনার বাজারে কিন্তু শত্রু আছে ভালোই। আপনি হয়তো জানেন না বা জানেন এক্সাক্টলি। নিশ্চয়ই। মাঝে, মাঝে গুপ্তরা বুঝছো, অনেক গুপ্ত আছে যারা গুপ্ত থেকে আমাকে হয়তো গালি দিয়ে দেয়। প্রকাশ্যে, প্রকাশ্যে পতাকা নিয়ে হাজির হয় গালি দেওয়ার তবে জন্য। যারা পজিটিভ এরকম এই যে ইমতিকে লিখছে যে তার উনার হাসিটা অনেক সুন্দর। এর আগেও গুপ্ত তুমি বোধহয় ভুলে গেছো। এর আগেও কিন্তু ১ম এপিসোডে ছিল যে ইমতি ভাইয়ের যে কণ্ঠ এত সুন্দর ভরাট কণ্ঠ, এরকম একটা কোয়েশ্চেন ছিল, ছিল, ভাই, কমেন্ট ছিল। দর্শকদেরকে বলে রাখি যে এই যে কমেন্ট গুলো আপনারা করেন, এটার প্রভাব আমাদের উপর পড়ে। কারণ আমাদের যে উইকলি যে মিটিংটা হয়, সেই মিটিংটা ইমতিকে থামায় রাখতে আমরা পারি না। কারণ সে এসেই সবার ১ম আগে এই যে ৫ টা কমেন্ট ওর পক্ষে গেছে, এই ৫ টা কমেন্ট নিয়েও মোটামুটি ১৫-২০ মিনিট আমাদেরকে জ্বালায়। এবং এই যে এই জ্বালানিটা ভাই আমাদেরকে আর দিয়েন না। কারণ আপনারা যাদের ভালো লাগে ইমতিকে পার্সোনালি মেসেজ দেন। বাট আমাদের এত আর এ প্ল্যাটফর্মে এ তাকে এ কোনো পজিটিভ এ কমেন্ট করবেন না। এতগুলা পডকাস্টের মধ্যে পক্ষে যাওয়ার মতো কমেন্ট সবই দেখে আমার পক্ষে এসেছে। এজন্য আমার একটু গর্বে শুধু তাই না গর্বিত ফাইয়াজ, আরকি তোমাকে আমি। আরেকটা জিনিস বলে রাখি। আমাদের কোনো জি ভাই। গেস্ট যদি ইমতিকে বলে
আপনার এই কোয়েশ্চেনটা অনেক ভালো হইছে। মানে খুব ভালো একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আপনি করছেন। ১ সপ্তাহ আমরা ঘুমাইতে পারি না। বুঝছো? গ্রুপে ও একটার ভাই পর একটা। এটা ভাই আজকে কিন্তু আমি ভালো সবচেয়ে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনটা কিন্তু আমি করছি। বুঝছো? এই যে বিষয়টা ইমতির, এটা আমরা ভাই অনেক এনজয় করি। এগুলো হচ্ছে দলকে চাঙ্গা রাখার জন্য নেতারা তো অনেক কিছু বলে। আম থ্যাংক ইউ সবাইকে। সো আমিও ২-১ টা কথা বলেই শেষ করি। সো নির্বাচিত যেই সরকার আসুক না কেন, সহিংসতার রাজনীতি, মারামারি, কাটাকাটি যত কমবে তত ভালো। তাই সবাই শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশে। এটাই হচ্ছে চাওয়া পৃথিবীতে একমাত্র আমাদের জন্য। আর এই যে ফাইয়াজ ভাই যে ফরেইন নিয়েছে, আপনার যে ফরেইন অ্যাকসেপ্টেন্স এর যে একটা ব্যাপার আছে, এটা আসলে শুধু ফরেনারদের দেখানোর জন্য তাও না। আপনারা হয়তো অনেকেই যে চিন্তা করে যে মানুষ যে এই বেটাগুলা তো বাইরে বসে খালি কথা বলতেছে। এই ব্যাটাগুলার হাতে আসলে আমার পার্সোনালি না হইলেও এই ব্যাটাগুলার সাথে আরো ব্যাটা বা আরো লোকজন আছে যারা আসলে দেশে ইনভেস্টও করতে চায়। যারা বাংলাদেশ যদি একটু সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তারা দেশে ইনভেস্ট করার জন্য মুখায় আছে, বসে আছে। সো আ একটা ঐরকম সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হোক। সবাই গণভোটে হ্যাঁ দিবেন। অফকোর্স সবাই গণভোটে হ্যাঁ দিবেন এবং এখন আর কোন কাজ নাই। যে যার চিন্তা করে আ আজকে সারাটা দিন পার করেন, ছুটির দিন এনজয় করেন। আর রাতের বেলা একটু বাথরুমে যান, বাথরুমে যেয়ে রিল দেখতে, দেখতে ঘুমায় যান। দ্যাটস ইট। আর সকালে উঠে ভোট দিতে যাবেন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক বাই। ইউ।